এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, রাজনীতি যেহেতু আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে এবং রাজনীতিবিদরা আমাদের চালিকা শক্তি, তাই ঘুরে ফিরে আমাদের আলোচনায় থাকে রাজনীতি। বিরোধী দল সরকারকে এক চুলো ছাড় দিতে নারাজ, আবার সরকার বলছে পতিত স্বৈরাচারের ভূত ভর করছে বিরোধী দলের উপর। আলোচনায় থাকবে জ্বালানি সংকট এবং সমাধানের উপায়। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এবং আমার ডান পাশে আছেন সাংবাদিক বিশ্লেষক শাহেদ আলম। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। শাহেদ আলম, আমি সারোয়ার তুষারকে দিয়ে শুরু করতে চাই। সারোয়ার তুষার, সরকার গঠনের 2 মাস হলো না, এখনই বিরোধী দল মাঠে আন্দোলনের হুমকি দিচ্ছে এবং বিরোধী দলীয় নেতা উচ্চারণ করেছেন যে সরকারকে এক চুলও ছাড় দেওয়া হবে না। এতটা কঠোর পজিশনে কেন বিরোধী দল চলে যাচ্ছে, যেখান থেকে তাদের পিছনে আসার কোনো সুযোগ নেই আন্দোলন ছাড়া? জি, আপনাকে ধন্যবাদ এবং শাহেদ ভাইকে শুভেচ্ছা। আসলে বিরোধী দলকে এই পজিশনে সরকারই ঠেলে দিয়েছে, এবং যে কোনো বিরোধী দল তার যদি জনগণের প্রতি কোনো কমিটমেন্ট থাকে তাহলে তারা এই মুহূর্তে যখন সংসদে কোনো সমাধান পাচ্ছে না তখন তাদের রাজপথে যাওয়া ছাড়া তো কোনো বিকল্প নাই। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল, যেটা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল, তখন বিএনপিকে রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে হয়েছে এবং সেখানে জামায়াত ইসলামীও তাদের আন্দোলনের সঙ্গী ছিল। এটা খুব টায়ারিং, কারণ হলো যে যেটা অলরেডি আপনি অর্জন করেছেন, যেমন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন মধ্য দিয়ে অর্জন করা একটা জিনিস, সেটার জন্য আপনাকে আবার আন্দোলন করতে হলো। একইভাবে এখনও তাই, যে জিনিসগুলো নিয়ে বিরোধী দলকে দাবি জানাতে হচ্ছে, কিন্তু দাবি জানানোর কোনো দরকার ছিল না, কারণ এটা কমিটমেন্ট ছিল যে এটা আমরা এভাবেই বাস্তবায়ন করব। অর্থাৎ আমি বলছি যে গণভোটের কথা, জুলাই সনদের কথা, অর্ডিন্যান্সগুলোর কথা, যেটা এবং এই যে আপনি জিজ্ঞেস করলেন যে এত অল্প সময়ের মধ্যে কেন গেল, কারণ হচ্ছে যে আপনি খুবই দ্রুততম সময়ের মধ্যে অর্ডিন্যান্সগুলো বাতিল করে দিয়েছেন। এবং সেগুলো কি, সেগুলো মানে এমন সব অর্ডিন্যান্স যেগুলো আসলে বাতিল করা মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের কিংবা এই সংস্কারের মেরুদণ্ডটা ভেঙে দেয়া। তো আপনার যদি গুডউইল থাকতো, যেটা আমরা সরকারের মুখে শুনতে পাচ্ছি বারবার, আমরা পরে এগুলো করব, তা আপনি এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করেন এবং যদি মনে করেন এখানে কোনো প্রবলেম আছে তাহলে আপনি সেগুলো পরবর্তীতে তো বাস্তবায়ন করতে পারবেন বা কোনো সংশোধনী প্রয়োজন হলে করতে পারবেন। প্রবলেম কি আছে সেটাও তো সরকার পরিষ্কারভাবে বলছে না। আবার ওই যে বিশেষ কমিটির রিপোর্টে যে কথা বলে, বাইরে এসে আরেক কথা বলে। হ্যাঁ, ফলে বোঝা যায় যে আসলে তারা এগুলো করতে চায় না। এই গুমের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে, বিচার বিভাগের ব্যাপারে তারা ওই বিশেষ সংসদীয় কমিটি যেটা, সেটার যে রিপোর্টে যে কথা বলেছে ওটাই হচ্ছে তাদের আসল আপত্তি। ওখানে আপনি আসল বিএনপিকে চিনতে পারবেন, কিন্তু বাইরে তারা বলছে যে আমরা পরে আরো ভালো আইন করবো। তারা আসল বিএনপি কি? আসল বিএনপি মানে হচ্ছে আপনার, তারা গুম কমিশন নামে কোনো স্বাধীন প্রতিষ্ঠান চায় না। আসল বিএনপি মানে হচ্ছে তারা মানবাধিকার কমিশন, একটা স্বাধীন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন, যারা কিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবসময় সক্রিয় থাকবে বা প্রয়োজনে তদন্ত করতে পারবে, এই ধরনের কোনো মানবাধিকার কমিশন তারা চায় না। এটা তাদের আপত্তিতে পরিষ্কার। তারা যে বলছে না যে পরবর্তীতে আমরা করব, তো পরবর্তীতে করলে আপনি এখন যে আপত্তিগুলো প্রকাশ করেছেন সেটাই তো রিফ্লেকশন থাকবে আপনার পরে যদি করেনও সেখানে। বিচার বিভাগের ক্ষেত্রে অদ্ভুত কথা শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে যে সুপার স্বাধীনতা তো দরকার নাই, সুপার সার্বভৌমত্ব, কেউ তো সুপার সার্বভৌমত্ব চায় নাই আপনার কাছে, বা আপনি সেটা দেয়ারও কেউ না। আপনি যেটা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি, আপনার দলীয় ইশতেহারে যেগুলো কমিটমেন্ট করেছেন, যেগুলো জুলাই সনদে নোট অফ ডিসেন্সের একমত হয়েছেন, সেগুলোই বাস্তবায়ন করতে বলা হচ্ছে। যেমন সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা আপনি জুলাই সনদে একমত হয়েছেন, আপনার কোনো নোট অফ ডিসেন্ট নাই। আপনার দলের ইশতেহারের মধ্যে পরিষ্কার ভাষায় বলা আছে যে আমি বিচার বিভাগ স্বাধীন করব, পৃথকীকরণ করব, মাজদার হোসেন মামলার রায়ের আলোকে, এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, শৃঙ্খলা এগুলো থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এটা তাদের দলীয় ইশতেহারের মধ্যে আছে। এখন আপনি কোনো ধরনের কোনো মানে যুক্তি দেয়া ছাড়া বা অমুক জিনিসটা আমার স্পেসিফিক প্রবলেম আছে বলা ছাড়া আপনি বাতিল করে দিয়েছেন। গুমের ক্ষেত্রে সবচেয়ে যেটা ভয়ঙ্কর কাজ সরকার করেছে সেটা হচ্ছে মিথ্যা তথ্য দিয়েছে জনগণকে। আপনি যে আইনমন্ত্রী কিংবা চিফ প্রসিকিউটর, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বাংলাদেশের মানুষকে সম্ভবত অত্যন্ত আহাম্মক মনে করে আর কি, এবং নিজেদেরকে অতি চতুর মনে করে।
যে কোনো, আমি এটা বলেছি অনেকবার, যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে যে 8টা 10টা অসত্য, মানে তাদের সংসদীয় ভাষা, অসত্য তথ্য আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দিয়েছেন অন রেকর্ড, এবং আপনি জানেন যে সংসদে একটা কথা বলা মানে হচ্ছে সেটা আসলে এটা সবকিছু রেকর্ড হয়ে গেল, এটা মানে হিস্ট্রির মধ্যে ঢুকে গেল। সেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন এবং সেগুলো পরবর্তী মানবাধিকার কমিটি, মানে যারা মানবাধিকার কমিশনের অতীতে যারা ছিলেন তারা আসলে খণ্ডন করেছেন। তিনি বিরোধী দলকে বলছেন যে আপনারা আইন পড়েন নাই, কিন্তু তিনি নিজেও এই অধ্যাদেশটা পড়েন নাই। যেগুলো তিনি বলেছেন যে এখানে সর্বোচ্চ সাজার প্রশ্ন, আপনি অধ্যাদেশটা এই মুহূর্তে ঢুকলে এখনই দেখতে পারবেন সেখানে বলা আছে যে মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ সাজা। তাহলে আপনি কেন বলছেন আইসিটি আইনে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, আর এখানে আপনি রেখেছেন 10 বছর, সুতরাং এটা কন্ট্রাডিক্ট করে? এটা তো কন্ট্রাডিক্ট করে না। তো ওখানে বলা আছে মৃত্যুদণ্ড থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা থাকবে। কেন? কারণ ধরেন আজকে বা কোনো একদিন আমাকে 48 ঘন্টার জন্য গুম করেছে এবং আপনি সেখানে অমুক অমুক আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন, তাহলে 48 ঘন্টা গুম এটাও একটা অপরাধ। তার জন্য কি আপনি তাকে ফাঁসি দিবেন, নাকি তাকে আপনি একটা মেয়াদের কারাদণ্ড দেবেন? এই জন্যই এটা মৃত্যুদণ্ড থেকে 10 বছর বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড রাখা হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড তো সেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে আছে। যদি কাউকে একেবারেই গুম করে ফেলা হয় আর তিনি ফেরত আসলেন না, কিন্তু আপনি কালপ্রিটদেরকে চেনেন, তখন আপনি তো তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেবেন। ফলে তিনি এই কথাটা কেন বলেন আমরা ঠিক বুঝলাম না। এর পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন আইসিটি অ্যাক্ট এবং গুমের ব্যাপারে। গুম মানে ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, দুটো যে আলাদা। এটা যদি একজন 30 বছর কোর্টে প্র্যাকটিস করা আইনজীবী এবং এখন আইনমন্ত্রী না বোঝেন, কিংবা চিফ প্রসিকিউটর সেটার সম্পর্কে জাতিকে ভুল তথ্য দেন যে আইসিটি মামলা, আইসিটি আইন আছে সুতরাং আমাদের আর গুম অধ্যাদেশ লাগবে না, কিন্তু আপনি একটা ওয়াইড স্প্রেড এবং মানে যেটাকে বলে যে সিস্টেমেটিক গুম, এটা আপনি বিচার করতে পারবেন আইসিটি আইনের মধ্যে। কিন্তু একটা সিঙ্গেল গুম, আমরা ধরে নিচ্ছি, জায়েদ ভাই বলেছেন দেখলাম একটা প্রোগ্রামে যে সব বিএনপি তো গুম করবে না, আমরা বিশ্বাস করি এটা, বিএনপি গুমের ভিকটিম, বিএনপি গুম করবে না সরকারে থাকা অবস্থায়। কোনো অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি একটা সিঙ্গেল গুম করে, এটার বিচার কি আপনি আইসিটি আইনে করতে পারবেন? এটা বোঝে না এমন কে আছে? হত্যা এবং গণহত্যার পার্থক্য বোঝে না, এটা তো খুব সাধারণ কাণ্ড জ্ঞান। কিন্তু চিফ প্রসিকিউটর এবং আইনমন্ত্রী প্রধানত যে যুক্তিটা দিয়েছেন গুম অধ্যাদেশ না করার পেছনে, সেটা হলো এই দুটো জিনিস, যে আপনার একটা লাইনে বলে শেষ করি যে ওইটা আইসিটি আইনে আছে সুতরাং এখানে লাগবে না। দুটো কিন্তু দুই জিনিস এবং কোনো কন্ট্রাডিক্ট করে না, দুটো হলো পরিপূরক। ফলে এই যে জিনিসগুলোর কারণে কিন্তু বিরোধী দল, এবং এগুলো সবগুলো জনগুরুত্বপূর্ণ জিনিস, এবং এগুলো পরবর্তীতে সরকার করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এই সমস্ত কারণেই বিরোধী দলকে আসলে রাজপথে যেতে হচ্ছে। শাহেদ আলম, সারওয়ার তুষার যে দাবি করলেন যে বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো সে মানছে না। অনেক ধন্যবাদ সারওয়ার তুষারকে, ধন্যবাদ, সুন্দর করে কথা বললেন। সারওয়ার তুষারকে ধন্যবাদ। আমি যেটা দেখি সেটা হলো, আপনারা টি-20 ম্যাচ দেখেছেন কিনা? যেই দল ভালো দল, সেই দল যদি 20 ওভারে 300 রান করে ফেলে, তাহলে পরে যে ব্যাট করে তাদের জন্য খুবই টাফ হয়, তাড়া থাকে না, প্রথম থেকে 4-6 মারার করতে করতে কি হয়, ম্যাক্সিমাম জায়গায় এটা আউট হয়ে যায়, তাই তো? তা আমি দেখি মানে এনসিপির অবস্থা হলে যে 4-6 মারার যে একটা তাড়না, সেই জায়গায় তারা কখন আউট অফ দ্য বক্স চলে যায়, জনবিচ্ছিন্ন হয়ে যায়, সেটা একটা বড় ভয়। কেন আমি বলছি এই কারণে যে দল হিসেবে জামায়াত ইসলাম একটু স্লো যেতে চায় তারা সরকারের সাথে থেকে, কারণ তারা কখনো বিরোধী দলের রাজনীতি করেনি। তারা সরকারি আস্থায় থেকে, তাদের যেহেতু $1 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আছে, সরকারের আস্থাভাজন থেকে। আপনি দেখবেন আজকে মাসুদ গিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমের কাছে, আমির হামজা যান সালাউদ্দিন ভাইয়ের কাছে, কারণ তাদের এই কাজগুলো লাগবে। কিন্তু যেহেতু সংসদীয় রাজনীতিটা জামায়াতের চালাচ্ছে এনসিপি, সুতরাং এনসিপি জামায়াতকে ড্র্যাগ করছে কিছু তড়িঘড়ি ব্যবস্থা নিতে এবং এই বিরোধিতার জায়গাগুলো। তো আমি বলি, আমি শেষ করি না, ওইটাও বড় বিতর্ক। কারণ হচ্ছে আপনি মাঠে স্ট্রাকচারাল পলিটিক্সে জামাত বড়, এটা জামাতের ধারে কাছেও এনসিপি নাই। কিন্তু সংসদীয় রাজনীতিতে যেহেতু জামায়াত ইসলাম, আমি যদি বলি একটু অতুক্তি হবে, দে ডোন্ট হ্যাভ এনি ব্রেইন ইন দ্য পার্লামেন্ট। সো এনসিপির যে কয়জন গিয়েছে তাদের ব্রেন আছে, সুতরাং জামায়াতের রাজনীতিটা মূলত মানে জামাতকে ড্র্যাগ করছে। আপনি একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যেদিন সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের জন্য প্রধান, সরকারের দলীয় প্রধান, সংসদের প্রধান এবং বিরোধী দলীয় প্রধান মিটিং করে ঐক্যমত্য হলেন এবং সংসদে আসলেন, যখন এগ্রি করলেন, পেছন থেকে আমাদের হাসনাত আব্দুল্লাহ মাথা নাড়াতে থাকলো এবং তারপরের দিন তারা ওয়াক আউট করলো।
সুতরাং বোঝাই যাচ্ছে যে এনসিপির আবদার সামলাতে জামাত ইসলাম একটু বেশি মানে 4-6 মারার চেষ্টা করছে। এখন না জানি দুটোটা দল মিলেই মানে ইয়ে হয়ে যায়, এটাকে কি বলে, অতি তাড়াতাড়ি জনবিচ্ছিন্ন হয়ে যায় এবং আউট মাঠ 22 গজের বাইরে চলে যায়। কেন আমি বলছি এটা? বলছি এই কারণে যে যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং বিরোধিতা হচ্ছে, এইগুলার বিরোধিতার জায়গাটা খুবই আমি মনে করি অমূলক। এই কারণে অমূলক যে আপনি ইয়েস আই ডু এগ্রি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো যেহেতু একটা 17 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, এখন আপনি আমাকে ওই প্রশ্নও করতে পারেন যে এনসিপি জামাত চালাচ্ছে না জামাত এনসিপি চালাচ্ছে, ওইটা আলাদা বিতর্ক, আমি নিশ্চয়ই করব, কিন্তু এইটার ব্যাখ্যা দেই। যেহেতু ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সুতরাং 17 বছরের ফ্যাসিবাদী একটা মাফিয়াতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে দেখতে তারা এই ভয়টাও পাচ্ছে, যেটা শরৎ স্বীকার করেছে, যে বিএনপি না জানি ওদের মতো আবার হয়ে যায়। কারণ তারা দেখছে যে কিছু কিছু বিষয়ে বিএনপি বিরোধিতা করছে যেটা তারা মানে প্রত্যাশা করেনি। এখন প্রত্যাশা তো আমরা অনেক কিছুই করি নাই, সেগুলো তো হচ্ছে, সংসদে হচ্ছে। যেমন সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপির যে তাপমাত্রা দেওয়া হয়, আপনি কি জানেন যে জামায়াতের যেই নোট অফ ডিসেন্ট বিএনপির আছে, সেই একই নোট অফ ডিসেন্ট যে জামায়াতের ছিল, এবং জামায়াতের 133 অধ্যাদেশের 15টাতে নোট অফ ডিসেন্ট আছে। কোনটাতে নোট অফ ডিসেন্ট আছে আমি একটু আগে সময় টিভিতে ব্যাখ্যা করে বলেছি যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাতের নোট অফ ডিসেন্ট। কোথায় মুক্তিযুদ্ধের সংজ্ঞা? কারণ এখানে বলা হয়েছে জামুকার অধ্যাদেশে যে আমাদের 1971 সালে যে যুদ্ধ হয়েছিল 26 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয়েছিল কার বিরুদ্ধে? হানাদার, তাদের সহযোগী আল রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলামী। জামাত বলছে যে আমাদের নাম বাদ দিতে হবে, আল বদর, আল শামসের নাম রাখা যাবে না। আপনার কি মনে হয় জামাত যদি আল্লাহ না করুক আজকে ক্ষমতায় আসতো, এনসিপি জামাত, ওরা এই জুলাই সনদের এই হুবহু জিনিস তারা বাস্তবায়ন করতো না? এখান থেকে রাখতো না। তো এখন বিএনপিকে চাপে ফেলে যেই বিষয়গুলো একটা নির্বাচন যেটা জনকাঙ্ক্ষিত, এটাকে কি বলে, এটাকে চাপে ফেলাতে না, এটাকে একেবারে সহজ ভাষায় যদি আমি বলি, এটাকে একটা গ্যারাকলের মধ্যে ফেলে যে নির্বাচন হবে না, আপনি যদি এটা না মানেন তাহলে নির্বাচন হবে না। অথচ কোনো সংস্কারই গণতান্ত্রিক পন্থায় হয় না। ইট হ্যাজ টু বি অন এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি কি চাপ দিয়ে সংস্কার হয় না? পৃথিবীর কোনো সংবিধান কোনো সরকার প্রধানকে ফ্যাসিস্ট বানায় না যদি না তার মেন্টালিটি ফ্যাসিস্ট হয়। তখন তারা দেখছে যে না, এইটা নিয়ে বেশি কথাবার্তা বলে নির্বাচন ভুলণ্ঠিত হয়ে যাবে। জুলাই সনদের প্রত্যেকটা ধারায় বলা আছে যে এই সংস্কার হবে, এইখানে সরকার চাচ্ছে এভাবে, মতামতের জায়গায় লেখা আছে যে 30টা দল একমত হয়েছে, 2টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। নিচে লেখা আছে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা তাদের নির্বাচনী ওয়াদা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারিবে। যেই জিনিসটা স্বাক্ষর সবাই মিলে করেছে লক্ষ লক্ষ মানুষের সামনে, সে কারণেই তো তারেক রহমান বলছে যে আমরা যা স্বাক্ষর করেছি এটার প্রত্যেকটা অক্ষর আমরা বাস্তবায়ন করব। এখন যেই জুলাই সনদ গণভোটে পাশ হয়েছে কিংবা যেটাকে ভিত্তি ধরা হচ্ছে, সেখানে তো বলাই আছে যে এই দল নির্বাচনে জিতবে তারা তাদের অভিপ্রায় অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পালন করতে পারে। এখন আমাকে বলেন তো বিএনপি কোন কাজটা এটার বাইরে করছে? ধরেন দুইটা কাজ বলেন যেটা বাইরে করছে। নির্বাচনী ইশতেহারে বিচার বিভাগকে স্বাধীন করার কথা বলা হয়েছে, আলাদা সচিবালয় করবে, সেটা আছে। গুম কমিশন, গুমের যদি বিচার হয়, যদি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হয়, তাহলে বিএনপির ক্ষতি কি? যদি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন হয়, তাহলে বিএনপির ক্ষতি কি? যদি গুমের অভিযোগ সরাসরি বাহিনীর কোনো দুষ্ট সদস্য যদি গুম করে তার বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয়, তাহলে মানে বিএনপির সমস্যা কি? তারা এই আইন পাস করতে, এই অধ্যাদেশ পাস করতে তাদের বাধাটা কোথায়? আমি আপনার প্রশ্ন বুঝেছি। এখন জুলাই সনদে বলা হয়েছে 5% নারী প্রার্থী দিতে হবে। এই নারী প্রার্থী দিতে জামায়াত ইসলামের ক্ষতি কি? তারা পায় না, যোগ্য পায় না। ক্ষতি হচ্ছে তাদের রাজনীতি এটা পারমিট করে না। কারণ জামাত যেভাবে রাজনীতি করে, নারী রাজনীতি না, আমি আমার লেট মি ফিনিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নারী কোটা মানে নাই, তাই বলে বিএনপি এখন কি
আপনার স্বাধীন মানবাধিকার কমিশন মানবে না? নো, আমি সেটা যুক্তি দিচ্ছি না। আপনাকে টেকনিক্যাল প্রবলেমগুলো বুঝতে হবে, যেটা আমি একাধিক ব্যাখ্যা দিয়েছি। যেমন প্রথমেই আসুন, এটাকে কি বলে, স্বাধীন সংসদ সচিব, কি বলে, আইন সচিবালয়। এখন আমি তো বলছি, যেহেতু এটা বললাম না যে আপনার আবার আদালত অবমাননা হয়ে যায় কিনা, যেই সরকারের উপর দায়িত্ব ছিল সংবিধান সংস্কার করার এবং একটা মডেল রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার, তাই না? তো যেইটা আপনি পারেন নাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে না, যে মিষ্টি খাওয়ার যে হাদিসটা, উনি একজন আসলেন, এসে বললেন আমার পুত্র মিষ্টি খায়, ওনাকে একটু বারণ করে দেন। নবীজি দেখলেন উনি তো মিষ্টি খান, তো উনি নিজে আগে কমালেন, তারপরে একবার আসতে বললেন, তারপর বললেন যে অতিরিক্ত মিষ্টি খেও না। তো যেটা আপনি চাচ্ছেন যে না, একটা নির্বাচিত সংস্কার, 2/3 মেজরিটি সরকার বাস্তবায়ন করবে, সেটা কি আপনার শাসনামলে 2 বছরে আপনি পালন করেছেন কিনা? একজন বিচারক কি সার্চ কমিটির অধীনে হয়েছে কিনা? এই কাজে দেখুন যে হাইকোর্টের 23 জন বিচারকের মধ্যে 22 জনকে স্থায়ী নিয়োগ প্রথা ভেঙে হয়েছে। এর মধ্যে একজন আমাদের এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর, রিগার্ডলেস অফ পলিটিক্যাল বিলিভস। এই 22 জন সেইটা থেকে বের হয়ে আসার জন্যই তো এই প্রক্রিয়া। আপনি বের হয়ে আসতে পারেন নাই। তো প্রথা আপনি ভাঙছেন যে একজন বিচারকের কর্মদক্ষতা আপনি 2 বছর দেখে তারপরে স্থায়ী করবেন। নিয়োগ দেওয়ার 1 বছরের মাথায় তাদেরকে স্থায়ী করে গিয়েছে ডক্টর ইউনূসের সরকার এবং তৎকালীন আইনমন্ত্রী। তো আপনি যেই জিনিসটা আপনি নিজে করতে পারেন নাই, সেইটা একটা নির্বাচিত সরকারের কাছে যদি আপনি বেঁধে দেন যে এইভাবেই করতে হবে, আমি কেন মানতে বাধ্য? ঠিক যেই কারণে জামাত ইসলাম মানতে বাধ্য না যে 5% নারী আমার সংসদে দিতে হবে, কারণ তারা জানে প্র্যাকটিক্যালি দে আর নট, তারা অ্যান্টি উইমেন একটা পার্টি। আমি বিএনপিকে বলছি না যে অ্যান্টি সংস্কার পার্টি, বাট তারা জানে রাষ্ট্র পরিচালনা করতে হলে এই বিধিনিষেধ যে আপনি দিয়েছেন, এটা দিয়ে আমি পারবো না বলেই তারা নোট আপ দিয়েছে। কিন্তু এই জিনিসগুলি কি মৌলিক সংস্কার নয়? নো, এটা মৌলিক সংস্কার না। তাহলে মৌলিক সংস্কার কোনগুলি? 3টা এক রাষ্ট্রের। জি। একটা হলো 5 বছর পর পর নির্বাচন দিবেন আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি যদি রাষ্ট্র পরিচালনায় গুম খুব ফিরিয়ে আনি, আমি যদি মাফিয়া হয়ে উঠি, আমি যদি স্বৈরশাসক হয়ে উঠি, 5 বছর পরে জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। নাম্বার 1। এই 5 বছর সুযোগ দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আদালত যেন ক্যাঙ্গারু আদালত না হয়, স্রষ্টার পরে যেন আমি ন্যায় বিচারটা আদালতে পাই। নাম্বার 3, আইন শৃঙ্খলা বাহিনী দলীয় পরিচয় লুকিয়ে সরকারি পোশাক পরে যেন বিরোধী দলের উপর নির্যাতন না করে। এই 3টা হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার। এখন সংস্কার বলতে তো আমরা অনেক কিছু শুনেছিলাম। তাহলে তো পুলিশ কমিশনও হচ্ছে না আপনার কথা অনুযায়ী। এখন পুলিশ কমিশনও হচ্ছে না, যে কারণে নারী কমিশন হয় নাই, শিশু কমিশন হয় নাই, শিক্ষা কমিশন হয় নাই। আপনারা কি এগুলো নিয়ে কথা বলেছিলেন? এনসিপি কি কথা বলেছিল যে না, আবার নারী কমিশনটাও দরকার, আমাদের শিক্ষা কমিশনটাও দরকার? তাহলে আমরা সারওয়ার তুষারের কাছে আমি তো ওই বিষয়ে যাইনি। গুম অধ্যাদেশ, গুম কমিশনের বিষয়ে তো আমি যাই নাই, ওটাও আমি বলি। এখন গুম কমিশনের সাথে জড়িত আমাদের প্রতিরক্ষা বিভাগ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। একটা রাষ্ট্র আপনি চালাবেন 20 কোটি মানুষের দেশ, আপনি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীকে আপনি আস্থায় না নিয়ে যদি রাষ্ট্র পরিচালনার কাজটা করতে যান, আপনি যে হোঁচটটা খাবেন। আমাদের ঘরপড়া গরু, আমাদের বিডিআর বিদ্রোহের অগণিত 57 জন চৌকস অফিসারকে আমরা হারিয়েছি। ইটস নট এ ম্যাটার অফ জোক, সেনসিটিভ বিষয়। নাবিল ইদ্রিসের নেতৃত্বে গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছে, তার প্রত্যেকটা জিনিস যদি আমি বাস্তবায়ন করি, এই রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর আস্থার জায়গায় ফাড়া ব্যাপক এই টানাপোড়েন সৃষ্টি হবে। একটা নির্বাচিত সরকার, যে সরকারের কাছে 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ম্যান্ডেট দিয়েছে ল্যান্ডস্লাইড দিয়ে, আপনি ডক্টর ইউনূসের মতো, এটাকে কি বলে যে তার যে সরকার একটা বিস্ময়কর কি বলে একটা, আমি বাক্যটা বললাম না, মানে যে হাইব্রিড সরকার, তো তার সরকার আর এই ম্যান্ডেটের সরকারের তো তফাৎ আছে। না, অবশ্যই। তো আমার এই জায়গায় আমার প্রতিরক্ষা বাহিনী, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে আস্থায় নিতে হবে। আপনি দেখেন, আস্থায় এসেছে বলে দরবার হলে তারেক রহমান গিয়েছেন উইদাউট ফিয়ার, উইদাউট এনি আর্মস, কারণ সে জানে যেটা আস্থার জায়গা, কিন্তু এটা আবার সবচেয়ে বড় সেনসিটিভ জায়গা। মানুষের আস্থা এসেছে বলে আজকে 2 বছর পর পয়লা বৈশাখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসেছে। সারা বাংলাদেশে একটা অকারেন্স ঘটে নাই। তো আপনি এগুলো বাদ দিয়ে করবেন না মামার বাড়ির আবদার, এনসিপি জামাত ইসলামের আবদার পূরণ করতে গুম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবেন। এই জন্য তো গভর্নমেন্ট তো বলছে এটা আমি বাদ দিচ্ছি না। আই নিড মোর স্ক্রুটিনাইজেশন, যে তোমরা কি করেছো আমরা দেখব। ধন্যবাদ আপনাকে। সারওয়ার তুষার, বিএনপি সরকারের কাছে মামুর বাড়ির আবদার করছে। না, শাহেদ ভাইয়ের যে জগা খিচুড়ি,
এই জগা খিচুড়ি কোথা থেকে খাওয়া শুরু করবো এটা ভাবতেছিলাম, কারণ উনি এতগুলো প্রসঙ্গ কোনোটারই ভিতরে ঢোকেন নাই। আমি কিন্তু কন্টেন্ট ধরে আলোচনা করার চেষ্টা করেছি যে গুম অধ্যাদেশে বিএনপির আপত্তির জায়গাটা কোথায়, বা তারা কি বলেছে, বাইরে কি বলছে, কন্ট্রাডিকশনটা কোথায়, বিচার বিভাগ নিয়ে তাদের দলীয় ইশতেহারে কি আছে, নির্বাচনী ইশতেহারে কি আছে, বাইরে কি যুক্তি দিচ্ছে, কমিটি রিপোর্টে কি বলেছে ইত্যাদি, আমি ওগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। উনি অনেকগুলো জিনিস এবং পুরো ব্যাপারটাতে উনি এটাকে এনসিপি জামাতকে বিট দিতে হবে এই জায়গা থেকে ওনার ব্যাপারগুলো দেখেন, এবং এটাই ওনাদের কাল হয়ে দাঁড়াবে, আজ হোক আর কাল হোক। যখন আপনি এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে দেখেন যেটা আসলে এনসিপি এবং জামাতের মাওবাড়ি আবদার, বিএনপি এগুলো মানতে বাধ্য না, অথচ আপনি নিজেই কমিটমেন্ট করে রেখেছেন এগুলো সব, তখন এটা আজও কার হোক ব্যাকফায়ার তো করবে। এই যে বলে দিল জনবিচ্ছিন্ন, আমার মনে হচ্ছিল যে আমি কি সেই আওয়ামী লীগ আমলে সুভাষ সিংহর রায় নাকি যেন একজন ছিলেন না, এই ধরনের কিছু এলিমেন্টস, তো আমি সেগুলো তো শাহেদ ভাইয়ের কাছ থেকে আশা করি না। আর শাহেদ ভাইরা যারা আছে অ্যাটাক করেন তাহলে আমিও পার্সোনালি না, এটা পার্সোনালি কিছু বলি না, আমি বলছি যে এই যে আওয়ামী লীগের যারা ওই টকশো করতো তারা এসে বলতো যে বিএনপি জনবিচ্ছিন্ন, বিএনপির সাথে জনগণ নাই, এখন আপনি এটা বলে দিচ্ছেন, অথচ গোটা দেশের মানুষ চাচ্ছে যে এই সংস্কারগুলো হোক। কিভাবে বুঝলেন গোটা দেশের মানুষ চাচ্ছে? আপনি কিভাবে বুঝলেন যে এটা গোটা দেশের বিরোধী দল জনবিচ্ছিন্ন হয়ে গেছে? 220টা আপনি কিভাবে আসন বুঝলেন? 220টা ধরেন আসন উনি কি বলছেন 220টা আসন বিএনপি কে দিয়েছে, গোটা দেশের মানুষ কিভাবে আপনাদের এর মানে এই না যে এই সংস্কারগুলোকে আপনি আত্মসাৎ করবেন, মানুষ আপনাকে এই অধিকার দিয়েছে, দেয় নাই। এর মানে এটাই, কারণ হলো না, এর মানে এটাই না, গেছেন এটাই না। জুলাই সনদ না, নিয়ে, না, এটা আমি এটা গেছি না। মানুষের ভাগ্য এবং উন্নয়নের এর পাশাপাশি ম্যান্ডেট আমি বলি ভাই, তাহলে আমাকে দুজন তো বললে হবে ম্যান্ডেট না। দিয়েছে, তার মানে ভাগ্য উন্নয়নের একসাথে বললে আচ্ছা হবে। ঠিক আছে, আপনি কথা বলেন। এবং শাহেদ ভাইকে এটা বুঝতে হবে যে জুলাই সনদ, অধ্যাদেশ, গণভোট এগুলো যে একই জিনিস না, উনি যখন ওভারল্যাপিং করেন তখন সমস্যা হয়। যেমন ধরেন এই যেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলা শুরু করছি এগুলো কিন্তু অধ্যাদেশ, এগুলো জুলাই সনদের বিষয় না, জুলাই সনদ আরেকটা আলোচনা আলাদা, তারপর হচ্ছে গণভোট আবার আলাদা, কিন্তু উনি সবগুলোকে এক জায়গায় মিলিয়ে এই যে 5% নারীর কথা বললেন, তো এত প্রোগ্রেসিভ দল বিএনপি 5% এটা কোটাটা পূরণ করেছে নাকি? এখন এটাও বলবেন যে জামাত দেয়নি আমরা দিব কেন, সব কিছুতে এখন জামাত, আপনি তো 5% দেন নাই, জামাত দেয় নাই, জামাত এন্টি না উমেন নাকি বললেন সেগুলো, তো আপনি দিলেন না কেন? আপনি তো 3.4% দিয়েছেন, আর বলবেন যে আমি অল্প একটুর জন্য 5% দিতে পারি নাই, না দেওয়া মানে না দেওয়া। আপনার তো তাহলে এটা আপনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে করবেন বলে যাচ্ছেন, আপনি দিলেন না কেন 5%? 3.4% দিলেন, এত বড় দল, আপনি আপনার দলে 5% নারী মানে 300 জনের মধ্যে মানে 15 জন দিতে হতো, 15 জন পেলেন না আপনি, এটা তো মানে দিস ইজ শেম। এবং আপনি আপনার দলের একজন সবচেয়ে প্রমিনেন্ট নারীকে মনোনয়ন বঞ্চিত করে একজন সবচেয়ে মানে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে কট্টর অংশের একজন নেতাকে ওই ব্রাহ্মণবাড়িয়ে দিয়েছেন, এবং সেই জন্য তাকে ওই রুমিন ফারহানা মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে আনুষ্ঠানিকভাবে সংসদে ধন্যবাদ জানিয়েছে, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, এবার আসেন যেটা বললেন যে প্রতিরক্ষা বাহিনীকে তুষ্ট করে যে কাজ করার কথা, মানে হচ্ছে তাদেরকে গুম করার অধিকার দিতে হবে, এবং আপনি যদি গুম করার অধিকার তাদেরকে না দেন তাহলে আসলে আপনি ইমপ্র্যাকটিক্যাল। এবং এই কথাটা বারবার আমরা বিএনপি মুখ থেকে শুনেছি যে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, আমরা জানি, আরে ভাই আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে তোমাদের চোখের সামনে, তো 91 থেকে 96 ক্ষমতা ছাড়া আগ মুহূর্তে কী হয়েছে, 2001 থেকে 6 ক্ষমতা, আপনাদের ভুলের কারণে এই দেশে 111 এসেছে, এই দেশে লগি বৈঠার মতো তাণ্ডব করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ওটাকে বলেছে যে এটা হলো আমার আন্দোলনের ফসল। আপনি তো সেখান থেকে কিছুই শেখেন নাই। আচ্ছা, যেগুলোর কথা আমি তুললাম এটা তো সবটা তো বিএনপির দলীয় ইশতেহারের মধ্যে আছে। এখন বলতেছেন বিচার বিভাগের এটা করা যাবে না, ওটা করা যাবে না, ইন্টারিম সরকার একটা বিশেষ সরকার ছিল, তার সময় সব কিছু যেভাবে হয়েছে আপনি কি একইভাবে করতে পারেন? সার্জিসের উদাহরণ দিলেন, এমন অ্যাজ ইফ সার্জিস তার শ্বশুরকে অ্যাটর্নি জেনারেল বানাইছে। মানে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, সার্জিস তার মেয়েকে বিয়ে করেছে, মানে পুরো ঘটনাটাকে আপনি উল্টে দিলেন। এটা তো আমরা তো একজন সাংবাদিক সুলভ মানুষের কাছ থেকে এটা আশা করি না, ফ্যাক্ট ধরে কথা বলতে হবে। আচ্ছা, এবার আসেন আরও কয়েকটা জিনিস উনি বলেছেন যে চাপ দিয়ে সংস্কার হবে না, এই প্রত্যেকটা তো বিএনপির কমিটমেন্ট, এটা কোনটা বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে, এগুলো পুরোটাই একটা এই হিস্ট্রিটা যদি আপনি ভুলে যান কি কোন প্রসেসে এগ্রিমেন্ট হয়েছে, বিএনপি সেখানে দাবি ছিল। আচ্ছা, আমাকে একটা সিম্পল প্রশ্ন, অফকোর্স দিয়েছে, আমরা কি এমন একটা দাবি আমার কথার মধ্যে আছে যেটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং আমি বলেছি বিএনপিকে বাস্তবায়ন করতে হবে, একটা দেখাতে পারবেন? পুলিশ কমিশন, এই পুলিশ কমিশনের বিষয়ে আপনার নোট অফ ডিসেন্ট নাই জুলাই সনদে, খুলে দেখেন, বিএনপি নোট অফ ডিসেন্ট নাই, তাহলে আপনি পুলিশ কমিশন করবেন না কেন, এখন করতে চাচ্ছেন না কেন? এই পুলিশ কমিশনটা মনে রাখবেন, এটা ওই ইন্টারিম আমলে 3 দফা কাটছাট করে যথেষ্ট পরিমাণ দুর্বল করে তারপরে অধ্যাদেশটা করা হয়েছিল, আপনি সেটুকু করতে চান না, এখন চান না, কিন্তু আপনি কিন্তু সেখানে দ্বিমত করেন নাই, আপনি বলছেন আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু আপনি জুলাই সনদে যে সুপ্রিম কোর্ট সচিবালয় আছে সেটা এখন করতে চান না আপনি, অথচ এটা আপনার দলীয় ইশতেহারও আপনি বলছেন আমি এটা পরে, এবং এটা যে তারা পরে করবে না, এটা ওই যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপের যে সংবাদ সম্মেলন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে জিনিসটা এভিডেন্ট যে ওনারা এটা করবেন না। ওনারা বলছেন যে বিচার কার্যে স্বাধীনতার কথা বলা হয়েছে, কিন্তু তার মানে পদোন্নতি, নিয়োগ এগুলো ওনারা ওনাদের কাছে রাখবেন এবং সুপার স্বাধীন হতে দেবেন না বিচার বিভাগকে। পদোন্নতি, নিয়োগ আপনার কাছে, আর আপনি বলছেন তুমি স্বাধীন হয়ে যাও,
তো আমি বিচার বিভাগের কোন বিচারকের মাথায় কয়টা ইয়ে আছে যে নির্বাহী বিভাগের কাছে তার পদোন্নতি, শৃঙ্খলা, বরখাস্ত করা, অপসারণ করা, নিয়োগ দেয়, এগুলো থাকবে নির্বাহী বিভাগের কাছে, আর আমি একটা স্বাধীন রায় দিয়ে দেবো? মানে এভাবে তো এটা কাজ করে না। তাহলে আপনি কোন বুঝে, আপনারা তো রাষ্ট্র চালিয়েছেন, আপনারা অনেক অভিজ্ঞ, কোন বুঝে আপনারা তাহলে আপনাদের 31 দফায় কেন বললেন বা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে কেন বললেন যে আমরা সুপ্রিম কোর্টের কি বলে ওই অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এটা সুপ্রিম কোর্টের কাছে দেবো? এটা আপনারই তো প্রতিশ্রুতি। তাহলে আপনি যদি মনে করেন যে এটা এই ফর্মুলা হবে না, আপনি এই অধ্যাদেশটাকে আইনে করেন এবং সেখানে যা যা সংশোধনী, একটা কোনো কন্টেন্ট ভিত্তিক তো তারা বলতে পারে নাই যে এখানে এই সমস্যার কারণে আমরা করতে পারছি না। তারা জাস্ট করবে না, কারণ তাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাবে। কিন্তু তারা তো বলছে যে শেষ হয়ে যায়নি, এটা কোনটা শেষ হয়ে যায়নি? শেষ তো হয়ে গেছে। এই অধ্যাদেশগুলো, হ্যাঁ আপনার সময় আপনি বলেন, এই অধ্যাদেশগুলো আইন আর হয় নাই, এগুলোকে আপনি ইয়ে করে দিয়েছেন। আচ্ছা, কোনগুলোকে আপনি, এটা তো প্যাটার্নটা বোঝা যায়। আপনি কি ইন্টারিম সরকারের বলছেন যে তড়িঘড়ি করে করা, তা আপনি কি ইন্টারিম সরকারের কোনো অধ্যাদেশকে আইন করেন নাই? 98টা অধ্যাদেশকে আইন করেছেন, এবং এমন এমন অধ্যাদেশকে আইন করেছেন যেগুলো আপনার ক্ষমতা বৃদ্ধি করে। তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার অধ্যাদেশ, পৌরসভা, সিটি কর্পোরেশন। সেখানে আপনার দলীয় আপনার নির্বাচনী ইশতেহারে আপনার বলা আছে যে আমি কখনো মৃত্যুজনিত কারণ এবং আদালতের অনুমতি ছাড়া প্রশাসক নিয়োগ দেব না, মানে আদালতের রায় ছাড়া প্রশাসক নিয়োগ দেব না, এবং স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কখনো অপসারণ করব না আদালতের রায় ছাড়া। এটা কেন বিএনপি উপলব্ধিতে পৌঁছেছে, তার কেন এই কমিটমেন্ট? কারণ সে এটার ভুক্তভোগী। সিটি কর্পোরেশনে তার মেয়রদেরকে বসতে দেয় নাই। আচ্ছা, এখন আপনি কোন অধ্যাদেশকে আইনে করেছেন যেখানে বলা আছে যে যে কোনো কারণে বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে, জনস্বার্থের দোহাই দিয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে চাইলে সরকার অপসারণ করতে পারবে? আপনি জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার বেসিক যুক্তিকে অল্টার করে দিতে চাচ্ছেন, যেখানে জনগণ ভোট দিয়ে একজনকে স্থানীয় জনপ্রতিনিধি বানাবে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আদালতের কোনো রায় নাই, কিন্তু আপনি নির্বাহী কলমের খোঁচায় তাকে অপসারণ করার ক্ষমতা আপনার কাছে রাখছেন। ওই অন্তর্বর্তী সরকারের ওই অধ্যাদেশটা আপনার খুব মজা লেগেছে, কারণ এটাতে ক্ষমতাটা বাড়বে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মানে যে অধ্যাদেশটার কাজ ছিল হচ্ছে আপনার লুটপাট পাচার থামানো, সংস্কার করা, আপনি সেই একই অধ্যাদেশকে এমনভাবে সংশোধন করেছেন যেটা আসলে আবারও পুরনো লুটেরাদেরকে এই সেক্টরে ফিরিয়ে আনবে, এবং আপনি আসলে এটা ল্যাপস করে দিতে চেয়েছিলেন। কারণ ল্যাপস মানে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দিতে চেয়েছিলেন। আমরা আপনার রিপোর্টে আপনার মন্তব্য পড়েছি, এটা বুঝতে হবে আপনার কাছে, আপনাদেরকে, যে আমাদের কাছে এই ডকুমেন্টটা আছে যে বিএনপির ওখানে কি আপত্তি ছিল। বিএনপি এই অধ্যাদেশটাকে বাতিল করে দিতে চেয়েছে। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক 3 দিন আগে, মানে অধ্যাদেশটা ল্যাপস হয়ে যাওয়ার 3 দিন আগে একটা বিবৃতি দিয়ে বলেছে যে এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে হবে। আপনার কি রেফারেন্স দরকার? আমি এই মুহূর্তে রেফারেন্স দেবো আপনাকে যে ওয়ার্ল্ড ব্যাংক এই কথা বলেছে, এবং আপনি জানেন যে আইনমন্ত্রী কিন্তু 14 সদস্য নিয়ে IMF এ গেছেন ঋণ চাইতে। ফলে এটা নিয়ে তারা প্রশ্নের মুখে পড়বেন বলে পরবর্তীতে, যেহেতু তাদেরকে এটা এখন আইন করা ছাড়া উপায় নাই, ওয়ার্ল্ড ব্যাংকের বিবৃতি আছে, তখন তারা এমন একটা ক্লজ ঢুকিয়ে দিয়েছে যে মাত্র 7.5% জামানত দিয়ে আপনি আবার কামব্যাক করতে পারবেন। এটা জাস্ট আপনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাদেরকে আবার নিয়ে আসছেন, এই পুরনো লুটেরাদেরকে, এবং আপনি বলছেন যে এটা ছাড়া কোনো উপায় নাই। প্রথমে কিন্তু আপনার আসলে তাদেরকে এটা বাদ দিয়েই মানে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল, কিন্তু এখানে বাদ সেধে ছিল ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে প্যাটার্নটা খেয়াল করেন, যেগুলোতে তাদের জবাবদিহি নিশ্চিত হবে নির্বাহী বিভাগের, যে ইনস্টিটিউশনগুলোকে তারা আপত্তি জানাচ্ছে যে ইনস্টিটিউশনগুলোর মানে নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকতে হবে, একটা সেকেন্ড, সেই ইনস্টিটিউশনগুলো আপনার এমনিতেই আপনার ইনস্টিটিউশন না, মানে নির্বাহী বিভাগের না, এই যে দুদক সহ যেগুলোর কথা আসছে, সেগুলোকে আপনি অধ্যাদেশগুলোকে বাদ করে দিলেন না, যেটা আপনার ক্ষমতা বাড়াবে সেই অধ্যাদেশগুলোকে আপনি রাখলেন। প্যাটার্ন তো খুব পরিষ্কার। জি, সরকার 2/3 ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়, তার কি আরো বেশি শক্তিশালী হওয়া দরকার আছে? আচ্ছা, বিষয়টা হলো যে তারেক রহমান যে বলেছেন যে স্বৈরাচারের ভূত বিরোধী দলের মাথায়, এর যথার্থই বলেছেন। এই কারণে বলেছেন যে যেই ভাষায় সরাতুররা কথা বলছে, যেমন তাদের ভুলের কারণে 11 হয়েছে, বিএনপি কিভাবে সরকার পরিচালনা করেছে আমরা তো দেখেছি, এগুলো কার ভাষা? পলায়নরত স্বৈরাচারের ভাষা না? বিএনপিকে ডিমিন করা, তার রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্নের মধ্যে তোলা, সব কিছুর জন্য তার সরকারকে দায়ী করা, তা একদিকে তো ঠিকই বলেছে। এই জায়গাটা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার রাজনীতিটা যে আরোপ করছে জামায়াত এবং এনসিপি, এটা একেবারে দৃশ্যমান, এবং সেটা দোষের কিছু না, আমি দোষ দেখি না। কেউ যদি জেনে বুঝে শেখ হাসিনার রাজনীতি অ্যাডপ্ট করতে চায় তো ঠিক আছে, এটা তাদের ইয়ে। কিছু কিছু বিষয়ের জন্য খুব মানে বিষয়টা আমি এখন উনি যেটা বলছেন সবগুলো বলছেন, বিষয়টা এমন যে পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম সংস্কার প্রস্তাব দিয়েছে প্রফেসর আলী রিয়াজ, ডক্টর ইউনূস, তাদের যে সম্মিলিত মেধা এবং এনসিপি আর জামাতের যে দাবি দেওয়া, এর বাইরে আর কোনো সংস্কার হইতেই পারে না পৃথিবীতে। কনসেপ্টটা এরকম। এই যে ব্যাংক রেজলিউশন নিয়ে যে কথাটা আসছে, আচ্ছা এই 5টা ব্যাংকের যারা মূলধন রেখেছিল, যারা আমানত রেখেছিল, 5টা ব্যাংক যে আপনি বিলুপ্ত করে একটা জায়গায় নিয়ে আসলেন,
আমানতকারীদের জন্য কি সেফটি গার্ড আপনি এনশিওর করেছিলেন? আহসান এস মনসুরের কমিশন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, জিরো। সরকার বলছে যে না এইভাবে চলে না, এর জন্য তো জবাবদিহি করতে হবে। যারা এই ব্যাংকে আমানত রেখেছিল, আপনি তাদের কোন রকম ফাইন্যান্সিয়াল আপনি এটাকে ক্ষতিপূরণ দিবেন না, বরঞ্চ এখন যেটা রেজুলেশন হয়েছে সম্ভবত 3 গুণ, যে আমানত রেখেছিল যদি বিলুপ্ত করতে হয় 3 গুণ বেশি রেখে ক্ষতিপূরণ দিয়ে তারপরে এই কাজটা করতে হবে। তো সেটা করার জন্য তো আমার সময় লাগবে, সিস্টেম লাগবে, সুতরাং তারা আগের ব্যবস্থা আবার ফিরে আনছে। এখন আহসান এস মনসুর ওটাকে বিলুপ্ত করেছে বলে যে এটাই সর্বে সর্বা এবং এটাই একমাত্র স্বতঃসিদ্ধ সংস্কার, আর আমরা যারা আছি তারা অর্থনীতি বুঝি না, আমরা দেশ পরিচালনা বুঝি না, এই ভাবনাটাই তো সবচেয়ে বড় সমস্যা। এটাই তো স্বৈরাচারী ভাবনা, যে আমি যেভাবে ভাবছি এটাই সংস্কার, আমি যেভাবে ভাবছি এইটাই রেজলিউশন, আমি যেভাবে ভাবছি এইটাই স্বতঃসিদ্ধ, আর বাদ বাকি সবই এটাকে কি বলে। তো জনগণ তাহলে আমাকে ডক্টর ইউনূসের যে সরকার এটা তো ফেল করেছে, এটা একটা কিম্ভূতকি আকার একটা সরকার ব্যবস্থাপনা, বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সবকিছুতে যে চরম অব্যবস্থাপনা তৈরি করে গিয়েছে বাংলাদেশকে। তো আমি বলি ডক্টর ইউনূসের 2 বছরের সরকার এবং জামাত এনসিপি মিলিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী 5 বছর পরে নির্বাচনের পরে যে একটা ডানপন্থী রাষ্ট্র ব্যবস্থার দিকে ধাবিত করার সকল আয়োজন তারা এই যে মামার বাড়ির আবদারের মতো চাপ দিয়ে জুলাই সনদ বলেন আর ইউনূসকে দিয়ে সংস্কার বলেন এগুলো করেছে। আমি তো তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করব না, আমার তো রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে হবে, সেকুলার রাখতে হবে। সেজন্য ওনাদের যেই সব বিষয়গুলো আছে ওনারা চাপ দিয়ে করিয়েছেন, ওটাই যে স্বতঃসিদ্ধ এবং ওই জায়গায় যে হচ্ছে না সেটাই একমাত্র কষ্টের কারণ, যে না আমরা তো এইভাবে চেয়েছিলাম কিন্তু বিএনপি কেন এভাবে করছে। এই যে চিন্তাটা, এটা তো গণতান্ত্রিক চিন্তা না, যে না আমরা যেভাবে ভাবছি এভাবেই কেবল সংস্কার হবে, এভাবেই কেবল রাষ্ট্রের উন্নতি হবে। তাহলে তো জনগণ 2/3 মেজরিটি দিয়ে বিএনপির উপর ভরসা রাখতো না, যে না তোমাদের যে রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রকল্প, সেই রাষ্ট্রকল্পের সাথে আমরা মোস্ট অফ দ্য পিপুল নট অ্যালাইড। আজকে দেখেন ঢাকা শহরের শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, সংখ্যালঘু, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের বিএনপির উপরে তারা ভোট দিয়েছে। কেন? কারণ তারা দেখেছে যে এই যে সংস্কারের নামে যে রাষ্ট্র আমরা 2 বছর দেখেছি, এটি আসলে মবের রাজত্ব, যে রাজত্বের মবের দায় তারা অস্বীকার করতে পারে না এবং তারা নেতৃত্বই দিয়েছে এই মবের রাষ্ট্রে। এখন কি মব হচ্ছে না? মব হচ্ছে। ডক্টর ইউনূসের আমলে 250 হয়েছে 2 মাসে, শেখ হাসিনা তারেক রহমানের 2.5 মাসে 2টি হয়েছে, যার একটিতে আপনি যদি পরম্পরা দেখেন যে 20, 30টা, 40টা পিছনের মবের একটা নির্দিষ্ট রাজনৈতিক চরিত্র আছে। আপনি অর্কেস্ট্রেটেড ম্যানুফ্যাকচার্ড কন্টেন্ট দিয়ে আপনি প্রথমে ধোঁয়াটে পরিস্থিতি তৈরি করবেন, ধর্মের দোহাই দিয়ে আপনি মানুষকে হত্যা করবেন, পুড়িয়ে দিবেন, ভাঙছে, এটা হচ্ছে মব। আপনি দাবি দেওয়ার জন্য বায়তুল মোকাররমে দাঁড়াবেন, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। সো মব আর রাজনৈতিক প্র্যাকটিস দুটি ভিন্ন বিষয়। এর আগে যতগুলো মব হয়েছে ইউনূস সরকারের আমলে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ জামাত শিবির এবং এনসিপির রাজনীতিবিদরা। আজকে যখন কুষ্টিয়ায় একজন মারা গেল, আমরা কি দেখছি? আমরা দেখছি যে মব প্রথম আঘাত করেছেন, পরিকল্পনা করেছেন জামায়াতের একজন কর্মী, আরেকজন সম্ভবত আরো তাদের এলাই রাজনৈতিক দলের। তো এই ভূত তো রয়ে গেছে আমাদের। জনগণ তো দেখছে যে তোমরা যেভাবে সংস্কার চেয়েছিলে, স্টার্ট সংস্কার, এটা অন্ধ গহ্বরে পড়ার রাস্তা। এই জন্যই তো তারা বিকল্প রাস্তা বেছে নিয়েছে। সেই রাস্তায় যদি আমরা আস্থা না রাখি, এটার জন্য কষ্ট লাগতে পারে জামাত ইসলামের এবং তার নির্বাচনী জোটের, কিন্তু আমাদের তো কিছু করার নাই। কারণ জনগণের ম্যান্ডেট তো, মানে আমার বলছে আমি বিএনপির হয়েও না, বাট আমি তো বিএনপির পক্ষে কাজ করেছি, এখনো করছি, কারণ আমি তো রাষ্ট্রকে বাঁচাতে চাই। তো সেই জায়গায় আমি বলছি যে এটা তো কেউ কান্নাকাটি করুক আর কেউ কষ্ট পাক, ইট ডাজেন্ট ম্যাটার। রাষ্ট্র তো কান্নাকাটি আবেগ দিয়ে চলবে না, আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। সেই প্র্যাকটিক্যালের জায়গা থেকে আমরা মনে হচ্ছে যে দ্বন্দ্বটা একটা জায়গায়, আস্থার সংকট। সেটা হলো ওনারা ভাবছেন যে ডক্টর ইউনূস একজন মহান ব্যক্তি ছিল এবং ওনারা বলে যা হয়েছে রাষ্ট্রের কল্যাণ করার জন্য সবকিছু ওখানেই নিহিত হয়েছে, ওটা বাইবেল। এর বাইরে যা হচ্ছে ওনারা মেনে নিতে পারছেন না, যে এত সুন্দর সাজানো গোছানো একটা সংসার সবকিছু আমরা ছিল, ওটা বাইরে কেন হচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে যে একটা 2/3 মেজরিটির বিশাল সুনামি হয়ে গিয়েছে একটা দলের ইশতেহারের পক্ষে, সেটা যদি তারা আস্থায় না নেন তাহলে এই কষ্ট কেবল বাড়বে কিছুদিন, কিন্তু আসলে এখানে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নাই। বলতে পারেন সরাত। ধন্যবাদ। এগেইন মানে খুব সুস্বাদু জগা খিচুড়ি আর কি, এতগুলো বিষয় সাহেব আনেন, কোনোটার ভেতরে ঢোকেন না, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো জনগণ কি বলে বিএনপির ইশতেহারের পক্ষে 2/3 রায় দিয়েছে, একই জনগণ কিন্তু আবার গণভোট না বুঝে গণভোট দিয়েছে, এটাই কিন্তু বলা হচ্ছে, তাই না? তো আপনি ভাই তাহলে
গণভোটের 70% রায় মানতেছেন না কেন? আচ্ছা আমাকে একটু প্রশ্ন করেন তো, গণভোটটা হয়েছে এখানে আপনাদের বোঝার একটা জিনিস আছে, আমি একটু বুঝতে চাই। গণভোটটা হয়েছে যে আমি 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনে যে আলাপ করলাম, সেই ঐক্যমত্য কমিশনে 477টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো সংবিধানের সাথে সংশ্লিষ্ট না সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি এইভাবে করো, কিন্তু সংবিধানের সাথে সংশ্লিষ্ট 133টি অধ্যাদেশ যেটা হয়েছে, এই অধ্যাদেশগুলো এগুলো সংবিধানের সাথে সম্পর্কিত না। এটা অধ্যাদেশগুলো। সম্পর্কিত, এটা না, 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 না। সম্পর্কিত। অধ্যাদেশগুলো আপনার ভুল হচ্ছে। না, না। আপনার ভুল হচ্ছে। 133টা অধ্যাদেশের বিষয়ে জনগণ গণভোট দেয় নাই। 133টা অধ্যাদেশ যদি গণভোট আসতো তাহলে তো এইভাবে ল্যাপস করা কিংবা বিল আকারে উত্থাপন করে আইন প্রণয়ন করার বিষয়টা আসতো না। আমি তো কিন্তু শেষ করি গণভোট নাই, আলাদা আমি বিষয়। কিন্তু শেষ করি নাই। এখানে আপনারা বলছি, আপনি যেটাকে অনেকগুলো গণভোটকে বিষয় গুলিয়ে বলছেন না, ফেলতেছেন। আপনারা যে গণভোটকে পাবলিক ম্যান্ডেট ভাবছেন, সেই ম্যান্ডেটটা কি ওই বইয়ের প্রতি ম্যান্ডেট, নাকি ম্যান্ডেটটা হলো যে এই 133টা বিষয় সংবিধান সংশোধন সাপেক্ষে পার্লামেন্টে ভোটাভুটি হবে? এবং এটা কোথায় লেখা আছে? এই যে আপনি ব্যাখ্যা করতেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে পার্লামেন্টে লেখা হবে, এটা আমার কোথায় সাথে লেখা আছে? বই থাকে। আপনি জুলাই কোথায় লেখা আছে এটা? জুলাই সনদের একদম প্রথম শুরু আমি হয়েছে, বলতেছি, শাহেদ ভাই, সেখানে আপনার একদম ভুল বক্স হচ্ছে, করে আমি আপনার- আগের দিন টিভিতে আপনার লেখা বিরাট দেখিয়েছি। ভুল আপনি হচ্ছে, দেখবেন, আমি ওকে আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা ভাই, আপনি বের করতে থাকেন, আমি বলতে থাকি। আপনি বলতে থাকেন, আমি বের করছি, বলেন দেখি। আমার তো 133টা অধ্যাদেশ তো গণভোটের প্রশ্ন না, উনি বারবার ওইটা বললে তো ভুল হবে। 133টা অধ্যাদেশের ব্যাপারটা ফয়সালাটা কি হলো এখন? ফয়সালাটা হলো যে যেগুলো সরকার রাখবে না সেগুলো বাতিল, আর যেগুলো সরকার আইনে পরিণত করবে সেগুলো আইনে পরিণত হয়েছে। এর সাথে তো গণভোট কিংবা Okay, সাংবিধানিক সংস্কার okay, কোনো এটা দেখেন। সম্পর্ক নাই। আচ্ছা ওইটা আপনি আপনার বক্তব্য- No, আমার বক্তব্য আর কোন এখানে শোনেন না রে ভাই, স্পষ্ট আমার বক্স কথা- করে লেখা আছে যে আরে সংবিধান শোনেন। সংশোধন সাপেক্ষে। আপনারা বলছেন যে আরে এটা যেহেতু জুলাই সনদ, না না জুলাই সনদ আর অধ্যাদেশ এক না, আবার গণভোট এক না, এগুলো আলাদা আলাদা ব্যাপার। আপনি সবগুলোকে এক জায়গায় আনলে হবে না। কোনটা তো। জুলাই সনদ আর অধ্যাদেশ এক না? এই 133টা অধ্যাদেশকে জুলাই সনদের বিষয়? জুলাই সনদে এটা তো বর্ণিত রাজ রয়েছে। নো, আপনার আমি বলতেছি আবারও ভুল হচ্ছে। আমি বলছি আপনার ভুল হইতেছে, আপনি চেক করেন। এইটা তো রেকর্ড আছে, আপনি বাসায় গিয়ে বলেন, বলেন, আমার কোনটা ভুল হচ্ছে বলেন। 133টা যে অধ্যাদেশ, দিস আর দি অর্ডিন্যান্সেস Ordinances, রাষ্ট্রপতির আদেশ। পাশ করেছে, যেটা আপনি একটু আগে বললেন যে এগুলোর ব্যাপারে জনগণের কথা হচ্ছে, এগুলো যেগুলো সাংবিধানিক সংস্কার না সেগুলো তুমি তোমার মতো করে করো। এবং এটার ব্যাপারে নিয়মটা হলো আপনি এসে পার্লামেন্টে 30 কার্য দিবসের মধ্যে আপনাকে আইদার এটাকে বাদ দিতে হবে অথবা রাখতে হবে। এটার সাথে সাংবিধানিক সংস্কার, জুলাই সনদ, গণভোটের কোনো সম্পর্ক নাই, এটা আলাদা সেপারেট ইস্যু। জুলাই সনদের বিষয় হচ্ছে ওখানে অনেকগুলো রাষ্ট্রের ইনস্টিটিউশনাল এবং সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গ আছে, সেখানে অনেকগুলোতে বিএনপির বিরোধিতা আছে, নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো আমরা মেনে নিয়েছি, কারণ ওটা নোট অফ ডিসেন্ট আছে, আপনি আপনার মতো করবেন, ওটা মেনেই না, তাহলে আপনি জনগণ- গণভোটকে ম্যান্ডেট বলছেন কেন? আর গণভোট, তাহলে? জুলাই সনদ তো গণভোট না, গণভোটকে জুলাই সনদ গণভোট ম্যান- আলাদা আলাদা। না, জুলাই- গণভোট ডেফিনেটলি গণভোট ম্যান্ডেট, কারণ হচ্ছে গণভোটের মধ্যে আপনি চারটা প্রসঙ্গ আছে আপনি- যে এগুলো আপনি- আপনাকে করতে হবে। সরাত এগুলোর তুষ- ক্ষেত্রে আপনি নোট অফ ডিসেন্টকে দেখাতে পারবেন না। সরাত তুষার, জুলাই সনদ বিষয় না, গণভোট বিষয়। দুটোই বিষয়। হ্যাঁ, তো জুলাই সনদ আপনি আপনার নোট অফ ডিসেন্ট মোতাবেক করবেন, হ্যাঁ, আর গণভোটে যেগুলো বলা আছে সেগুলো গণভোটের রায় অনুযায়ী করতে হবে। ওই এখন বিএনপির কৌশলটা হচ্ছে যে, আমি দেখলাম এটা ভালোই লাগে দেখতে, যে বিএনপি ওই লন্ডন মিটিং এর আগ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারের বিরোধিতা করেছে কমিশনে, পরে কিন্তু আবার মেনে নিয়েছে একটু একটু করে, আবার কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট যাচ্ছে। সেই বিএনপি পন্থী লোকজন এখন যেখানেই যায় সাথে একটা করে জুলাই সনদ রাখে। আমরা তো এই চ্যাপ্টার ক্লোজ করে আসছি, এই কারণে আমাদের এটার সাথে রাখতে হয় না। এখন মুশকিলটা কি হয়েছে দেখেন, কেন তারা জুলাই সনদটা রাখে সাথে? কারণ তারা গণভোট মানবে না। যখন দেখেছে যে গণভোটটা তার গণরায় দিয়ে দিয়েছে 70% রায়, আপনি বলতেছেন যে এই জনগণ গণভোট বুঝে না, কিন্তু এই জনগণ আপনার 31 দফা পরে ভোট দিয়েছে। এক সপ্তাহ আগে নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন, জনগণ ওইটা পরে আপনাকে 2/3 মেজরিটি দিয়েছেন, এই জন্য আপনি এখন গণভোটের মধ্যে হস্তক্ষেপ করবেন। এই লজিকগুলো যায় না, কিন্তু দুটো সেপারেট জিনিস। জনগণ আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে আইন প্রণয়ন করার জন্য সংসদে। ইউ রিড দি মানে সংসদ কাকে বলে সেটা আপনি দেখেন, সংবিধানের সংসদের ব্যাপারে আইন প্রণয়ন করার অধিকার দেওয়া আছে। এই সাংবিধানিক সংস্কারগুলোর বিষয়ে জনগণ নিজে রায় দিয়েছে। আপনি এখন বলছেন আমি আমার মতো করে করব। নো, আপনি আপনার মতো করে করতে পারবেন না। তাহলে ওখানে যে লেখা আছে যে যেই সংখ্যাগরিষ্ঠতা, যেই দল সংখ্যাগরিষ্ঠতা কোথায় পাবে লেখা আছে? জুলাই সনদের কোথায়? ও মাই গড, কোথায় লেখা আছে? ও মাই ভালো করে বইটা পড়েন। আরে ভাই, এটা আমার হাতের উপর দিয়ে গেছে। আপনি ভুল জানেন। না না না, আমি তো আপনি পড়েন, আপনি পড়েন, আমার পড়তে হবে না। No, জুলাই সনদের মধ্যে লেখা আছে, গণভোটে এই কথাটা লেখা নাই। Of course লেখা না, আছে গণভোটে যে- লেখা নেই, আপনি দেখান। আচ্ছা, গণভোটে আপনি না, দেখান। আমি জুলাই হ্যাঁ, সনদের গণভোট, কথা আপনি বলছি। মিলাচ্ছেন কেন? আপনি দুটাকে গুলাই ফেলতেছেন কেন? আমি তো বলতেছি গণভোট আর জুলাই সনদ এক গণভোটে না। তো 4টি প্রশ্ন ছিল। জুলাই সনদে লেখা আছে, আমরা তো সেটা ডিসএগ্রি করতেছি না তো। তো তাহলে কোথায় ডিসএগ্রি করছেন আপনারা? যেটা গণভোট সেটার ক্ষেত্রে আপনি আবার বলেন কেন যে আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি এটা করব না? গণভোটটাকে আপনারা কেন
কেন ম্যান্ডেট ভাবছেন? কেন? গণভোট গণভোট mandate না কেন? গণভোট সিম্পল। গণভোটকে আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন? Of course. No, you can't. না, 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 No, গণ- তুষার, no. না, 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 It না। has to be cleared. না। আপনাদের ভ্রান্তি কোথায়? না, আপনার ভ্রান্তিটা No, আপনি আমার clear করেন ভ্রান্তি ভাই, নাই, কারণ no. আপনি জুলাই আপনি সনদ শোনেন। আদেশটাও ভালো করে পড়েন নাই, No, no. গণভোটের প্রশ্নগুলো শোনেন, ভালো করে আমি দেখেন নাই, বলি, কতগুলো পারসেপশনের উপর আছেন, সেটার ভিত্তি করে আপনার আমাকে সাথে কথা চালানো আমার জন্য আমাকে মুশকিল। আপনি বলতে দিবেন? না, আপনি আপনার সময় বলেন, যদি আপনি বলেন যে ওনার সময় তাহলে উনি বলবে, আর যদি বলেন যে হ্যাঁ, আমার সময় তাহলে আমি বলবো। কারণ আমি আপনার আমি সাথে তো কিন্তু ওনার সময় আমি interrupt আপনার করি সাথে না। এই বিতর্ক করতে চাই না। না, আপনি যদি আমার সাথে এগুলো নিয়ে বিতর্ক করতে গণভোট চান, তাহলে হচ্ছে আপনাকে লম্বা সময় ধরে বসতে Okay. হবে, কারণ আপনার অনেকগুলো জিনিস আপনি মিলিয়ে ফেলতেছেন, No. গুলিয়ে ফেলতেছেন। আপনার এটা হচ্ছে না। আমি বারবার আপনি এগুলো আবার বলছি, ভালো করে আমরা আমি একটু বারবার শাহেদ বলছি, আলমকে বলতে দিই। গণভোট উনি ইজ কিন্তু আমার নট time এ interrupt ম্যান্ডেট। করছে। গণভোট না, না, হচ্ছে এটা একটা আপনার কথা বললে প্রসেস। হবে না তো। নো, আপনি বললে হবে আপনি না তো। আপনি কোনোভাবেই বলতে পারেন। গণভোটকে ম্যান্ডেট বলতে না, না, পারেন আমি না। বলবো কেন? যেখানেই হচ্ছে জামায়াত ইসলাম এনসিপির সাথে আমাদের দ্বন্দ্ব, আপনার গণভোট বিএনপির, আপনি কি বিএনপি? অবশ্যই আমি বিএনপি রিপ্রেজেন্ট করে কথা আমি বলছি। আচ্ছা। গণভোটটা হচ্ছে এটা clear করার জন্য একদম ধন্যবাদ। ক্লিয়ারলি গণভোট হচ্ছে যে আমরা যে আপনি 9 মাস সালাউদ্দিন ভাই কি আমাকে বলেছেন let me ভাই? finish, no. সালাউদ্দিন ভাই কি বলছেন? সালাউদ্দিন ভাই, শুনেন, আমি আপনি সালাউদ্দিন ভাই রাজনীতি আপনাদের করি যিনি না। আপনার আমি আমার জীবন্ত রাজনীতি করি, সংবিধান। সালাউদ্দিন ভাই রাজনীতি না, আমি না, করি উনি না। বিএনপি, উনি আমি আপনার তুলনায় বলছি, উনি বেশি দায়িত্বশীল No, no, আমার কাছে। আমি বলছি, আপনার তুলনায় উনি বেশি দায়িত্বশীল আমার Let কাছে me বিএনপির finish, ব্যাপারে। let উনি me বলেছেন finish. গণভোট, এটা ওনার কোটেড বক্তব্য। এই মুহূর্তে আমরা রেফারেন্স একটু গণভোট, শাহেদ আলমকে এটা একটু বলে শেষ করি, শুনি। কারণ ওনার এটা জানা দরকার। গণভোট জনগণের সার্বভৌম রায়, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা সালাউদ্দিন আহমেদের 5 অক্টোবর 2025 উইথ ডেট, নোট মাই ডেট, 5 অক্টোবর 2025 উনি এটা অন রেকর্ড ওই কমিশনের ভিতরে এবং বাইরে সাংবাদিকদের বলেছেন। গণভোটের কোনটা মানছে না বিএনপি? অলরেডি আপনি বলেছেন যে আমি এটা করব না, আমাকে কুইনাইন খাওয়ানো হয়েছে। ও মাই গুডনেস, আমি বারবার যেটা বলার চেষ্টা করছি স্যার, কি আপনি আমাকে বলতে দেন একটা মিনিট, আপনি বুঝেন। আপনি না আমার সময় বলছেন না, অনেকবার। অসুবিধা নাই। আপনি যেটা বুঝছেন, যেটা ভুল বুঝছেন, এটা একই বাতিক না, আপনার। না, আপনি এই রায় দিয়ে নেন এটা যে আমি ভুল বুঝছি। No, 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 no. আমি দেখতে পাচ্ছি আপনার অনেক ভুল No, no, বিভ্রান্তিকর আমি বলি, ইয়ে আছে এখানে। গণভোটটার যে বিষয়, গণভোটে আসছে যে আমরা যে 9 মাস ধরে আলোচনা করলাম, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্র আমরা পোষণ করলাম, এইটা স্বতঃসিদ্ধ কিনা, এটাতে জনগণের সায় আছে কিনা, সেই সায়ের পক্ষে হ্যাঁ না, এটাই হচ্ছে গণভোট। এখন গণভোটের নিয়ম হলো যে যতক্ষণ না পর্যন্ত আপনি পার্লামেন্টে এইটাকে রেটিফাই না করবেন সংখ্যাগরিষ্ঠ মেজরিটি দিয়ে, গণভোটকে ratify করবে সংসদ? নো, আপনার This is your idea? আপনার জুলাই সনদের যে আউটকাম প্রত্যেকটা ধারা ধারা ধরে আপনি যদি পার্লামেন্টে এটা রেটিফাই না করেন, যতক্ষণ না পর্যন্ত রেটিফাই করছেন, পেপার, এটা কোনো আইনগত ভিত্তি না, নেই। সংসদ কোনটা রেটিফাই করবে এইখানে আমি বলছি আপনার সংসদ conceptual- রেটিফাই যে করবে, আপনার conceptual এখানে No, একটু clarity সংসদ যে দরকার আছে। জুলাই সনদকে ratify সংসদ করবে। ratify করেছে অলরেডি ওই সংসদ- অর্ডিন্যান্স গুলোকে। সংসদ- আর জুলাই সনদে যে সাংবিধানিক সংস্কারগুলো আছে এটা সংসদ রেটিফাই করতে পারবে না। আপনাকে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে কেন পারবে না, কারণ আমাদের সংবিধানে সংসদের কি সংজ্ঞা দেওয়া আছে এটা আপনাকে দেখতে হবে। এবং বাংলাদেশ অতীতে যে সকল সংশোধনী বাতিল হয়েছে, কেন, ইনক্লুডিং বিএনপির সবচেয়ে মানে ম্যাগনিফিসেন্ট 5th অ্যামেন্ডমেন্ট, কেন বাতিল হয়েছে, কি কি আর্গুমেন্ট ছিল, সেটা আপনাকে খেয়াল করে তারপর বলতে হবে যে কেন সাংবিধানিক ইস্যুগুলো আপনি সংসদে করতে পারবেন না। আপনি যদি করতে চান আপনি জোর করে করতে পারবেন, সেগুলো আবারও কখনো বাতিল হয়ে যাবে। আমরা তো এই জায়গায় আপত্তি করছি যে এগুলো মোর দেন অ্যামেন্ডমেন্ট, এগুলো অ্যামেন্ডমেন্ট না, আপনি পার্লামেন্টে অ্যামেন্ড করতে পারবেন। অ্যামেন্ড করার ক্ষমতা আপনাকে পার্লামেন্ট দিয়েছে, কিন্তু সেটা আপনাকে মনে রাখতে হবে এটা উইদিন দিস কনস্টিটিউশন। পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট এটা হলো উইদিন দিন কনস্টিটিউশন, এটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। আর যেটা এখানে আসছে সেগুলো হচ্ছে রিফর্ম, সংস্কার, যেগুলো অলরেডি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। যেমন আপনি অলরেডি সংসদে বসাই দিয়েছেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাকে আমাদের এই আমি তো এটা বিরোধিতা করছি না, কিন্তু আমি জাস্ট বলছি যে এটা আপনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে করতে পারেন না। আপনি দেখেন 5th অ্যামেন্ডমেন্ট কেন বাতিল করে দিয়েছে, 2010 সালে কেন বাতিল করা হয়েছিল, এখনও তো 5th অ্যামেন্ডমেন্টের স্ট্যাটাস তো অবৈধ, কারণ এটা বাতিল করে দেওয়া হয়েছে। আপনি আবার এটা রিভাইভ করবেন সেটা আপনার ব্যাপার। তো এই অ্যামেন্ডমেন্ট আর রিফর্মের পার্থক্য, সংসদ আর সংস্কার পরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্থক্য, যতক্ষণ পর্যন্ত বিএনপি পন্থী লোকজন না বুঝবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে এই বিষয়ে কথা বলাটা টোটালি একেবারে মানে ওয়েস্ট অফ টাইম। এটা মানে আমার আর আপনি যেভাবে বললেন এরপরে আপনার সাথে আর এই বিষয় নিয়ে বিতর্ক করার বিন্দু পরিমাণ ইচ্ছা Thank এবং you. আবার কোনো কিছু নাই। আই হোপ যে আমি নেক্সট টাইম আপনার সাথে বসা থেকে বিরত থাকবো। না, আমরা এত হাসিপে না যাই। এই কারণ না, এটা হলো কারণ হলো কি, আপনি যখন একটা জিনিসকে জোর করে আপনি প্রতিষ্ঠিত না, করার জোর করে চেষ্টা আপনি প্রতিষ্ঠিত করবেন, করতে চাচ্ছেন সাহেব না, ভাই, no, আপনি একটা জিনিস বুঝতে চাচ্ছেন না, আমি আর্গুমেন্ট দিচ্ছি আর আপনি আপনার পারসেপশনের জায়গা থেকে কথা না, বলছেন। আমিও তো আর্গুমেন্ট দিচ্ছি আপনাকে। না, আপনার আর্গুমেন্টগুলো হচ্ছে না। তাহলে আপনার আর্গুমেন্ট হচ্ছে, ঠিক আছে, আপনি জয়ী হয়েছেন না, বিতর্কে। জয়ী হন না, শেষ আপনি করে দেন, জিনিসটা আপনি অন রেকর্ড সংসদ। আছে, আপনি জনগণ সিদ্ধান্ত নেবে বা যারা বোঝে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে, হ্যাঁ, জনগণ সিদ্ধান্ত নেবে এবং যারা বুঝে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু মূল যে জায়গাটায় যে তালগাছটা কার, আপনি এতক্ষণ ধরে সংসদের সংবিধানের কথা বললেন, আপনারা তো সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, এটা মানেনি না, কিন্তু যখনই আবার আপনারা এটা ব্যাখ্যা করছেন তখন এটা সংবিধান এবং এগুলো সামনে নিয়ে আসছেন, তাই তো?
তো তা এখন আমরা সংবিধান ছুঁড়ে ফেলতে চাচ্ছি কি? আমরা কি আর কোনো সংবিধান চাচ্ছি না? কোন সংবিধান চাচ্ছেন আপনারা? কোন সংবিধান? দা, এই যে একটা- জুলাই সনদ এবং গণভোটে যেগুলো হচ্ছে এর মধ্যে আপনি একটু আগে বললেন 72 বলেন যে 72 যে যে এটা সংবিধান কোনটা অ্যান্টি সেকুলার একটা ধারার বলেন 72 জুলাই সনদ এবং গণভোটে এমন কোন একটা ইয়ে বলেন যে এই জিনিসটা অ্যান্টি সেকুলার, এই জিনিসটা হলে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, বলেন একটা ধারার উল্লেখ করেন। আপনি বললেন যে এরা আপনারা জুলাই এগুলো করতে চাচ্ছেন কারণ এগুলো আসলে দেশকে অ্যান্টি সেকুলার বানায় ফেলবে ইত্যাদি। আপনি একটা ধারা দেখেন না যে এইটা ওই জিনিসটা প্রস্তাব করা হয়েছে এবং এটা করলে দেশটা অ্যান্টি সেকুলার ডানপন্থী হয়ে যাবে। এটার কোনো উত্তর আমি ধারা দেখাবো না, কিন্তু একটা যে ধারা দেখায় এটার উত্তর তাহলে আপনি দেন। এগুলো বাস্তবায়ন করেন, না, না, এগুলো আমার বলে তো শেষ দেন। করতে দেন। সেটা হলো আজকে আমি যে বললাম শুরুতে আপনারা টি-20 ম্যাচ খেলতেছেন কারণ আপনাদের মগজে আছে বিএনপি সরকারকে উইদিন 2 ইয়ার্স ফেলে দিতে হবে, তো ব্যাট করতে হবে, এজন্য শুরু থেকেই বিরোধিতা না, আপনি করছেন। তো আমার না, mind না, না, read করার না, দরকার আমাকে নেই। শেষ করতে দেন। আপনি যে বললেন যে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, একটা ধারা দেখান। ধারা একটাই, আপনি তারেক রহমানকে ফেলে দিবেন, বিএনপিকে ফেলে দিবেন, না, এটা আমরা এরপরের তো যে চাচ্ছি না। সরকার না, না, আসবে এটা কোনো এইটা দায়িত্বশীল বাংলাদেশের কোনো- ডানপন্থী সরকার এটা হবে কোনো দায়িত্বশীল কেউ এবং চাচ্ছে না। সেইটা আপনাদের মাধ্যমে হবে, কিন্তু এটার ফলটা খাবে যারা ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মানে কষ্ট কল্পনা অনুমান নিয়ে প্রকাশ আমরা গুড গভর্নেন্সের কথা বলছি যে আপনি সংস্কার করেন, সংস্কার আপনি চালান, অসুবিধা নাই, আপনি চালান, আপনি সংস্কার চালালে আপনি বিপদে পড়বেন। তাহলে কেন আপনার মনে হচ্ছে সংস্কার বলতে আপনারা যেটা ভাবছেন খালি এটাই আমরা সংস্কার? যেটা ভাবছি সেটা সংস্কার করতে হবে না, যেটা এগ্রিমেন্ট হয়েছে ওটা করতে হবে আপনাকে। আপনি বলছেন দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, আপনি জনাব তারেক রহমান বলেছেন এবং আই বিলিভ আপনি হ্যাঁতে ভোট দিয়েছেন, তাহলে আপনি কি আপনার ভোটটা বাস্তবায়ন করবেন না? আমার নাকি ভোট সেটা করবেন কোথায় না? আমি বাস্তবায়নে আমি ঘাটতি দেখাচ্ছি? আপনি গণভোট বাস্তবায়ন করছেন না তো, আপনি বলছেন এখন আমাকে কুইন অ্যান্ড ক্রাউন দিচ্ছে। তাহলে এই যে অধ্যাদেশগুলো পাশ হলো সংসদে, এগুলো কোত্থেকে আসছে? উড়ে উড়ে আসছে? অধ্যাদেশ তো গণভোট না ভাই, আমি বারবার বলতেছি আপনার এখানে ভুল হচ্ছে। অধ্যাদেশ, জুলাই সনদ, গণভোট, থ্রি সেপারেট থিংস, তিনটা নিয়ে আলাদা আলাদা আলোচনা হবে। আপনি বলেন, আপনি সিদ্ধান্ত নেন। আপনি অধ্যাদেশ কোত্থেকে Will পেয়েছেন we talk গণভোট about ছাড়া? ordinance হ্যাঁ? or will we talk about জুলাই সনদ or will we talk about গণভোট? কোনটা? আপনি তিনটাকে এক জায়গায় মার্চ করলে আলোচনাটা কোথাও আমরা গিয়ে পৌঁছাবো না। ওকে, আমার মনে হয় যে আপনি পরিকল্পনা করে আসছেন যে না কিভাবে এইটাকে আপনি No, no, মিসপ্লেস no. করবেন। না, না, আপনি না, যেই আদেশে নির্বাচন করেছেন, এটা আদেশ না অধ্যাদেশ আমাকে বুঝাই বলেন। কোনটা? যে রাষ্ট্রপতির জনগণের অভিপ্রায়ে নির্বাচনের জন্য যে আদেশ তৈরি করলো হ্যাঁ। রাষ্ট্রপতি, এটা কি অধ্যাদেশ না আদেশ আমাকে ব্যাখ্যা করে। This is not অধ্যাদেশ। তা এটা কি আদেশ? জি, this is এটা অর্ডার। তো রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে আদেশ দিতে পারে? এটা ওইখানে তো না, লেখা আদেশ আছে। দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে, কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত শাহেদ ভাই। 102 না 103, আমি এক্স্যাক্টলি মনে করতে। মানে রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে কোনো আদেশ জারি করতে পারে কিনা? এটা যে আদেশের প্রেক্ষিতে গণভোটটা হয়েছে, এটা সংবিধানের কোন ধারায় হয়েছে আমাকে না, বলেন। আপনি সংবিধানের ভিতরে ঢুকালে এটা সংবিধানের তা ধারা। আপনি এখানে সংবিধানের ভিতরে ঢুকবেন না, কিন্তু অন্য সব জায়গায় সংবিধানের কোথায় ভিতরে সংবিধানের ভিতরে ঢুকবেন। ওই যে ঢুকবেন? আপনি আমি তো বললেন বললাম, এটা সংবিধানের সংবিধানের লঙ্ঘন ভিতরে নাই। করছে, সালাউদ্দিন সংবিধানের লঙ্ঘন করছে, সালাউদ্দিন এই কথা আমি উনি বলি না, আপনি আমার উপর লঙ্ঘন চাপাই দিচ্ছেন। করছে। আমি কখন বললাম সংবিধান লঙ্ঘন করেছে? একটু আমি আগেই তো বলেছি বললেন, no, একটু আগেই বললেন। না না, আপনি গুলিয়ে ফেলছেন। আমি বলেছি যে উনি কমিশনে বলে এসেছেন গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। আপনি যদি এটা না শুনে থাকেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠাবো, দয়া করে শুনে নেবেন। আমি বলছি উনি এখন ওনার কথা কন্ট্রাডিক্ট করছেন। আমি এখানে সংবিধানের কথা টানি নাই। সংবিধানের কথা আমি কোথায় টেনেছি? বলেছি যে অ্যামেন্ডমেন্ট এবং বেসিক স্ট্রাকচারের রিফর্মের মধ্যে একটা পার্থক্য আছে। সংসদ কনস্টিটিউশনের সীমানার মধ্যে থেকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। যদি কোনো সে যদি এটার বাইরে যায় তাহলে কোর্ট পরবর্তী থেকে এটা আনকনস্টিটিউশনাল করে। বাংলাদেশে একাধিক, যেমন অষ্টম সংশোধনী, এরশাদ আপনার হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করেছেন, পার্লামেন্ট কোর্ট বলেছে যে এটা আপনি করতে পারবেন না বিকজ এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। 5th অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 13 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 15 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 16 অ্যামেন্ডমেন্টের কথা এটাই বলা হয়েছে। আমি এটাই বলছি যে জুলাই সনদ বলেন, গণভোট বলেন, সামনে তো সালাউদ্দিনের চেয়ে বড় সালাউদ্দিন বসে আছে মনে না না, হচ্ছে। আপনারা যদি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড ধরেন, আপনি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড ধরে ওই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে সবকিছু মাপতে থাকেন, তাহলে ব্যাপারটা একরকম। আপনারা আমার আর্গুমেন্ট ফলো করতে হবে। কে বলছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে এটা খেয়াল করার চেষ্টা করেন। আপনি তো একজন সাংবাদিক, বিদগ্ধ সাংবাদিক, আই বিলিভ। তাহলে আমি কি বলছি সেটা আপনাকে বলেন, বুঝতে আপনি হবে। কি বলছেন? জুলাই সনদ এবং গণভোটে অনেকগুলো সাংবিধানিক ইস্যু আছে যেগুলো এই পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার অ্যালাউ করে না। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes. এবং এই কারণে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে যান তাহলে এগুলো পরবর্তীতে আবারও আদালতে চ্যালেঞ্জ হবে এবং এগুলো বাতিল হবে। এটাই ছিল আমাদের মৌলিক তর্ক। আপনি যদি এই হিস্ট্রিটা আমাদের মানে পুরো কমিশনের, আমাদের বাবা আপনি তো সবকিছু এনসিবি জামাত করতে থাকেন, কমিশনের মধ্যে এই আলোচনাগুলো হয়েছে এবং সেখানে সালাউদ্দিন আহমেদ এই কথাগুলোই বলেছেন। আমি বললাম 5 অক্টোবর এবং 9 অক্টোবরে তার কথাগুলো শুনে দেখেন। তাহলে এখন আপনি কি চাচ্ছেন? যেন সামনে রিট না হয়, এই জন্য আপনার সলিউশন আপনি কি? তো অলরেডি রিড করেছেন।
আপনি তো উইথ ব্যাড ফেথ আমাদের জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা আছে যে আমরা রাজনৈতিক দলগুলো যাব না, এবং তখন সালাউদ্দিন ভাই এটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এটা আপনি বলছেন আমি করেছি, মানে বিএনপি করেছে, বিএনপি পন্থী আইনজীবীরা তো এটা পুরো কোর্টপাড়ায়, আপনি খোঁজ নেন, আপনার অনেক বন্ধু বান্ধব আছে না কোর্টপাড়ায়, পুরো কোর্টপাড়ায় এটা ওপেন সিক্রেট, এটা সমস্ত বিএনপি পন্থী আইনজীবীরা এটার পেছনে জড়িত। আপনি এই সলিউশনটা দেন যে এখন রিট যেন না হয় কিংবা আইনি জটিলতা যেন না পড়ে, এটা সাংবিধানিক সলিউশনসটা কি? এটা কি গণভোটে দেওয়া আছে, ম্যান্ডেটে বলা হয়েছে যে না ঠিক আছে আপনি যদি এটাই মেনে নেন তাহলে এটা রিট হবে না? এইজন্যই তো সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ। জি, আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, বলেন বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি? সংবিধান সংস্কার কমিশন করব। ভাষাটা কি? সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি যদি মানে টু দা পয়েন্ট সংবিধান ধরে আগাতে থাকেন, সংবিধানের কোথায় সংবিধান সংস্কার পরিষদ না সংবিধান সংস্কার কমিশন করার এখতিয়ার কিংবা স্কোপ সংবিধানের ভেতরে কোথায় আছে? বিএনপি তো সংবিধান সংস্কার কমিশন করবে বলেছে। তো আপনি বাদ দেন, আমরা জামাত শিবির, আমরা এনসিপি, আমরা চিয়া করে ফেলতে চাচ্ছি, ডানপন্থী বানাই ফেলতে চাচ্ছি, আপনি আপনার 1 নম্বর দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। সংশোধনী কমিটির উদাহরণ দিবেন না, কারণ দ্যাট ইজ সংশোধনী কমিটি, যেটা সংসদের ভেতরে থেকে, কনস্টিটিউশনের ভেতর থেকে করা যায়। আমি বলছি সংবিধান সংস্কার কমিশন করা যায়, এটা আমাদের সংবিধানের কোথায় আপনাকে এটা অ্যালাউ করে সেটা বলেন। ঠিক আছে, তাহলে আমরা 9 মাস কি করলাম? মানে সংবিধান সংস্কার, ঐক্যমত, এগুলো কি? এগুলো সংস্কার কেন্দ্রিক আলোচনা না? মানে সংস্কার কেন্দ্রিক আলোচনা, আপনি তো সেটা ব্রিচ করেছেন। এখন আমার তো এটাই এলিগেশন আপনার প্রতি। এইটা এখন ওকে ফাইন, বিষয়টা হলো যে এইভাবে আসলে বিতর্কটা হয় না। কারণ হলো কি, আমি যখন বলছি যে না আমি এই পৃষ্ঠা লক্ষ লক্ষ মানুষের সামনে 9 মাস ধরে আলোচনা করা এবং এর প্রত্যেকটা দাবি দেওয়া আমি পালন করব, যেখানে আমি সাইন করেছি। এখন আপনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে চাপাচাপি করে আদায় করতে, এইটা যদি আমি বলতাম আমি পারবো, তাহলে তো ওইখানে আমি নোট অফ ডিসেন্ট দিতাম না, ওইখানে আমি প্রতারণা করতাম যে না ঠিক আছে আপনি যেভাবে বলছেন না আপনি প্রতারণা করেছেন কোথায় সেটা আমাকে বলতে দেন। আপনি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেখানে যেখানে কেউ কোনো রেসপন্সিবল রাজনৈতিক দল বলছে না যে আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। এটা আপনি মিস ইন্টারপ্রেট করলে হবে না। আপনি আপনার নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ করবেন, এটা আমরা বুঝেছি এটা এবং এগ্রিও করেছি। আমিও আমার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করতাম। কথাটা হচ্ছে গণভোট। আমরা একটু এই পয়েন্ট থেকে বের হই সাহেব। এখন এতক্ষণ ডুবে যেয়ে তারপর বের হওয়ার দরকার কি? না চলুক, আমি ওনাকে শেষ করতে দেন। বলেন, আপনি বলেন, আমার শেষ করেন। হ্যাঁ, এখানে হলো গণভোট, যে গণভোটের বিষয়ে আপনার বক্তব্য, বিএনপির বক্তব্য, সালাউদ্দিন আহমদ যিনি বিএনপি ওখানে যেতেন তাকেই তো আমি বিএনপির বক্তব্য ধরে নেব নাকি? হ্যাঁ বলেন। তিনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। কোর্টের বক্তব্য এখন আমি বের করে দেখাতে পারবো। আমার 2 সেকেন্ড সময় দিলাম, 2 সেকেন্ডের মধ্যে বের করে দেখাতে পারবো। তাহলে কথা বলতে বলতে বের করেন, আমি দেখি আর কি। এতদিনও আজ আপনি এটা না দেখে যে এই টক শোতে এগুলো নিয়ে আমার সাথে তর্ক করতেছেন, এটাই তো আশ্চর্যের ব্যাপার। অসুবিধা নাই, আমি দেখলে আমি তো আপনাকে অনেক রেফারেন্স দিলাম, দেখাইলাম, আপনিও দেখালেন। এটা কি পড়েন? 5 অক্টোবর বললাম 2 সেকেন্ডের কম সময় অন রেকর্ড, আমি 2 সেকেন্ডের কম সময় বলেন। এরপরে বলেন, আমি পড়ি, আমি শুনি। বলেন আপনি। না আপনি আগে এটা পড়ে শেষ করেন, ওটা ব্যাখ্যা করেন আগে, আমার আর বলার কিছু নাই। এটা সালাউদ্দিন আমাদের বক্তব্য 5 অক্টোবর 2025। গণভোটের রায় চূড়ান্ত, এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, একটা এক্সপ্রেশন। এটা সংসদ মানতে বাধ্য থাকবে। হ্যাঁ, তো কোন জায়গায় মানছি না আমি তো বলতেছি। আপনি তো গণভোট এখন টোটালি অস্বীকার করতেছেন। গণভোট টোটাল অস্বীকার করে, কিন্তু বলতেছে যে গণভোট আর দরকার নেই, গণভোট তো হয়ে গেছে। না ওটা তো অধ্যাদেশ, ওটার ব্যাপারে আমি আপনার লজিক মেনে নিছি তো, যে ওই অধ্যাদেশ আর লাগবে না। ফ্যাক্টম, এবং এইটাও তো, এই যুক্তিটাও তো খোদ গণভোটকে আরো বেশি লেজিটিমেট করে, যে আপনি বলছেন যে গণভোট হয়ে গেছে, এটা বৈধ, কাজে ওই অধ্যাদেশ তো লাগবে না, আমি এটাকে আইনে পরিণত করবো না, আমি তো এটা মেনে নিচ্ছি। তাহলে আপনি মানে এক্সিকিউট গণভোটের রায় বাস্তবায়ন করেন, সেটার ক্ষেত্রে আপনি আবার বলতেছেন কেন যে আমাকে কুইনান খাওয়ানো হয়েছে? গণভোটের রায় কি আছে সেটাই শায়দ বুঝতে চাচ্ছে। মানে এক্স্যাক্টলি, মানে গণভোটের রায়ের মধ্যে আছে, মানে আমার গণভোটের রায় দুটো জিনিস আছে, দুইটা পার্ট, ভালো করে দেখবেন আর বলার পর। জুলাই সনদ বাস্তবায়ন, আপনি কি জনগণকে প্রথম প্রশ্ন করা হয়েছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সম্মতি প্রদান করিতেছেন? জনগণ এটা অ্যাপ্রুভ করেছে, আমি তো সেটাই বললাম। এরপরে এটা রাষ্ট্রপতি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এখানে আপনি মনে রাখতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ এক জিনিস না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যখন জনগণ অ্যাপ্রুভ করেছে, তখন এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে দিতে পারে কি পারে না, এই প্রশ্ন টোটালি অবান্তর। এই প্রশ্ন তো বিএনপি করছে না, করছে এবং এটাকে তারা আদালতে পাঠিয়েছে। আপনার গ্যাপ আছে, আপনি এটা খেয়াল করবেন। এটা তারা এটাকে প্রশ্ন করছে, রিট হয়েছে, এবং কি বলেছেন সালাউদ্দিন আহমদ বলেছেন যে এটা করতে পারে না। আপনি বলেছেন না, খেয়াল করেন, আমি বলি বলেছেন যে এটা সাবজুডিস, এটা সাবজুডিস, রিট কিন্তু যে কেউ করতে পারে না, করতে পারে, কিন্তু এটা যে ব্যাড ইন্টেনশনে করা হয়েছে, আমি সেটাই বলছি। কেন ব্যাড ইন্টেনশনে করা হয়েছে? যদি ব্যাড ইন্টেনশনে না করা হতো, আপনি এটাকে রেফার করতেন না পার্লামেন্টে। আপনি বলেছেন এটা সাবজুডিস। আচ্ছা, সাবজুডিস কথাটা মানে কি? সাবজুডিস কথাটা মানে আদালত যখন বলবে এই আদেশ অবৈধ, এটা বলার আগ পর্যন্ত এই আদেশ বৈধ, এবং এই আদেশ অনুযায়ী আপনার সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা।
আদালত কি বলছে যে সংস্কার পরিষদ এটা অবৈধ, এটা বলছে? আচ্ছা, এই জায়গায় আমি একটু থামি। আপনাকে বলেন। সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। এইটা কি গণভোটের কি বলে এটাকে, জুলাই সনদের সিদ্ধান্ত নাকি এটা রাষ্ট্রপতির আদেশের সিদ্ধান্ত? এটা জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কোন প্রক্রিয়ায় দিবে, এইটা কি মনে হয় না যে ডক্টর ইউনূস এবং প্রফেসর আরিজের উর্বর মস্তিষ্ক থেকে এই আদেশটা এসেছে? এটা আমার দেখার বিষয় না না। না 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 না, এই বিষয়ে কি আপনি কোনো আবার আরেক জায়গায় সুইচ করলেন? আমি সুইচ না, আরেক জায়গায় সুইচ কেন করলেন। আমরা বলছি যে এটা একটা ঐতিহাসিক প্রতারণা, কেন আমি মনে করি প্রতারণা? আপনি কিন্তু সালাউদ্দিন আহমদ বলার আগ পর্যন্ত এটা বলেন এটা ঐতিহাসিক না, না, প্রতারণা। উনি এটা বলার পরে প্রশ্ন- যদি এটা তাহলে No. মনে হবে কি আপনি জাস্ট ইকো করতেছেন। শোনেন, আপনার কিন্তু শোনেন। ওনাকেও ক্রিটিক্যাল, আপনি যেমন আমার ব্যাপারে ক্রিটিক্যাল, ওনার ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া উচিত, বিকজ ইউ আর নো জার্নালিস্ট। নো ইউ নিড টু ফিনিশ। ইউ শুড নো মি হু শাহেদ আলম। ওকে, Okay, হ্যাঁ, বিএনপি যখন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে নির্বাচনের 5 দিন আগে, আমি শাহেদ আলম বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র বেঁচে যাবে যদি গণভোটের না ভোট জয়যুক্ত হয়। ইটস প্রুভেন, রেকর্ডেড। তাহলে তো আপনার অবস্থান জানাই আমরা। একদম, আপনি আমি গণভোটের ক্লিয়ার। নায়ের পক্ষে, So, আপনি যে বললেন যে না, আমি এর আগে বলি না। নো নো, আপনি যে বললেন, ব্যক্তি আমি হিসেবে জানি। নায়ের পক্ষে থাকতেই পারেন, ইটস ইওর ফ্রিডম। কারণ আমি জানি তো, এটা আমি আপনি জানি, জানেন, I কারণ আমি salute you, জানি আপনি যে জানেন, I salute you, আমি but জানি যে BNP এই ফাঁদগুলা নায়ের পক্ষে ছিল না। এখানের মধ্যে আপনি যে বললেন যে প্রতারণা, আপনি তো বললেননি, কারণ আমি জানি এটা একটা প্রতারণা। যেই জিনিস আমি 9 মাস বসে এগ্রি করি নাই, হ্যাঁ। আমি সাইন করার পর আপনি একটা আদেশ দিয়ে দিলেন কি জনগণের অভিপ্রায়ে এইটা করতে হবে, এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। না, এটা করতে হবে এটা না। তো প্রতারণাই। না, 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 আমরা এখন আমরা এইসব একদম শেষ প্রতারণার পর্যায়ে কারণে, না, ওকে না, না। আমি বলি, এইসব প্রতারণার আপনি কারণে আপনি জানতেন না নভেম্বরে আসলো, আপনি আদেশ দেওয়া হলো, আপনি জানুয়ারিতে বললেন আমরা যে আপনি যদি- গণভোটে হ্যাঁ দেন। আমরা যদি আপনি কি নভেম্বর আমরা থেকে যদি- জানুয়ারি সময় শোনেন, খেয়াল করেন? শরৎ তুষার, আপনাকে একটা কঠিন ফিউচারের কথা বলি। আমরা যদি এইটা নিয়ে কসলাইতে থাকি, তাহলে এমন হইতে পারে পুরো জিনিসটাই, এই যে যারা এই ঐক্যমত্য কমিশনে যারা এই প্রতারণার কাজগুলো করেছে, দে উইল বি BNP এই প্রতারণার অংশ সিরিয়াস কিন্তু। স্ক্রুটিনাইজেশন আন্ডার ল, এবং তারা আইনি মার পাচ্ছে পড়বে। আইনে ভয় দেখাইতেছেন হ্যাঁ, আওয়ামী না না না, লীগের মতো? ভয় দেখাচ্ছি না, আপনাকে তো আইন মানতেই হবে। আইন ছাড়া আপনি বেআইনি কাজ করবেন, ইচ্ছামতো রাষ্ট্র আওয়ামী লীগ পরিচালনা অনেক আইন করবেন না। মানছে, যা তা আওয়ামী লীগ অবশ্যই কেন, আরো অনেকেই আইনের কথা বলছে, জি, তাই না? আমরা সুতরাং দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, শাহেদ আমার আলম, মনে হয় যে সাওয়ার এইসব তুষার, বিষয়গুলো আমরা আমাদের একটু শেষ করি। সহনশীল আচরণ করা ভালো, রাষ্ট্রের জন্য ভালো। এটা এই সহনশীল সবার আচরণ জন্যই করা উচিত ভালো এবং আপনার হবে। মেনে নেওয়া উচিত। সহনশীল আচরণ আমরা শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।